হ্যাঁ, সাইদ সাইদ বলেন। ভাই রাফিক ভাই কয়টা? আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছো? ফারহিন, তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? ফারহিন, কি অবস্থা? এই তো আছি। উম, আমাদের জাহিদ ভাই মনে হয় এখনো ইন করতে পারেনি নাকি? না, উনি এসেছিলেন, আবার মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়েছেন। হ্যাঁ, তাই? নকুল, আমি আছি, তোমাদের ও দেখছি। আচ্ছা। ভাইয়া আপনি আছেন? আপনাকে দেখতে পাচ্ছি না, দেখি কই। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখন? এই তো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমাদের ফারহিন, আমরা শুরু করতে পারি না? আমরা শুরু করব না, হ্যাঁ, 7 জন পার্টিসিপেন্ট শেষ আছে। একটু বেজে আচ্ছা, গেছে, আমরা শুরু শুরু করি। ঠিক আছে। কিন্তু হুম। আমাদের কিন্তু খুব কম, মানে এখনো ইন করতে পারেনি আসলে। হাসান মনে হয় একটু দেরি করে ফেলছো। এমনিতে আমাদের লোকজন কম, আজকে আহ ঈদের জার্নিতে সবাই আছে। হুম, এমনকি তাহলে কি আমরা আমি যে জানি হাসান আসলে এক্সট্রিমলি জার্নিতে আছে। সরি, আমাদের হোস্ট যিনি করার কথা ছিল উনি হচ্ছে গরুর হাটের মাঝখানে গিয়ে পরে বসে আছে, বাইরে তো পারে। সেই জন্য এক্সট্রিমলি সরি। হাসান নিজেও কিন্তু মিনিট জার্নিতে আছে। আমি আবার রেডি হচ্ছি, গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। এই চলো। অবস্থা। কথা বলতেছি, আপনি কথা বলতে পারেন। আমি কথা বলবো না, বলবো না। আমরা কি শুরু করবো তাহলে, নাকি একটু ওয়েট করবো? সবাই আসলে ব্যস্ত, আমরা তাহলে শুরু করে দিই। যারা যারা জয়েন করতেছে আমরা হুম। পরবর্তীতে নিয়ে নিব না কোশ্চেন গুলা। আচ্ছা, ঠিক আছে, যারা যারা জয়েন করেছেন আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে উই আর নট অ্যালোন ওয়ানা আয়োজিত এই বিশেষ অনলাইন অনুষ্ঠানে। আজকে বিশ্ব রক্তদাতা দিবস। তো এই দিবস উপলক্ষে আমরা আয়োজন করেছি আজকের একটি অংশগ্রহণমূলক অনুষ্ঠান, যেখানে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাতে চাই আমাদের সকল রক্তদাতাকে। আমরা জানি যে প্রতিটি থ্যালাসেমিয়া রোগী অন্যের রক্ত গ্রহণ করে বেঁচে থাকে, এবং এই উপলক্ষে এই দিনটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা আহ থ্যালাসেমিয়া রোগীদের পক্ষ থেকে রক্ত গ্রহণ সংক্রান্ত যে কোনো সমস্যা বা প্রশ্ন যাদের কাছে আছে, তাদের কাছ থেকে আমরা প্রশ্ন শুনবো, এবং আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জাহিদুর রহমান, ইনচার্জ রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার, ঢাকা। স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। আর অনুষ্ঠানের শুরুতে আমি উই আর নট অ্যালোন ওয়ানা এর সভাপতি কামরুন নাহার মুকুল আপুকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আহ আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার মুকুল, ওয়ানা নামে একটি সংগঠন, উই আর নট অ্যালোন নামে এক সংগঠনের সভাপতি। তো আমরা আসলে 2021 সালে ফর্ম করেছি। আহ, বিভিন্ন আমাদের উদ্দেশ্য বিভিন্ন ছিল, যেমন আমরা মেইনলি থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়ে কাজ শুরু করেছি। তো থ্যালাসেমিয়া পেশেন্টদের সুখ দুঃখ থেকে শুরু করে তাদের প্রতি মুহূর্তের জীবন চলা, এবং আহ তারা পরবর্তীতে কিভাবে বিশেষ করে পুরো বাংলাদেশের যারা আহ ঢাকার বাইরের পেশেন্ট, তাদেরকে আমাদের তাদেরকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন অনলাইন প্রোগ্রাম করে করে থাকি। আর সেই হিসেবে আজকের প্রোগ্রামটাও কিন্তু ওই বাইরের পেশেন্টদেরকে উদ্দেশ্য করে, কারণ আমরা জাহিদ স্যারকে রেড ক্রিসেন্টে গেলেই পাই, কিন্তু জাহিদ স্যারের কাছে অনেক কোশ্চেন থাকে আমাদের বাইরের পেশেন্টদের। তাদেরকে উদ্দেশ্য ডোনার ডে উপলক্ষে আমরা আহ মানে এই অনলাইন প্রোগ্রামটা শুরু করেছি। আম, গত বছর নয়, এইবারও আমরা প্রোগ্রামটা মানে কন্টিনিউ করলাম। গত বছর আমরা ব্লাড ডোনার ডেতে জাহিদ স্যারের সাথেই কথা বলেছি। তো আর স্পেশালি আমাদের আজকের ব্যাপারটা হলো 14ই জুন, মানে হলো এটা স্পেশাল দিন আমাদের জন্য, বিশেষ করে ব্লাড ডোনার ডে। আমরা যেহেতু ডোনার নির্ভর, আমাদের জীবনটাই পুরোটাই আসলে ডোনার নির্ভর।
আমরা প্রতি মুহূর্তে চলি ব্লাডের উপরে, যেই ব্লাডটা আমাদের ডোনাররা অকপটে দেয় কোনো রকম আহ স্বার্থ ছাড়া। সেই ডোনারদেরকে আমরা উদ্দেশ্য করে এবং তাদেরকে সালাম এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের এই দিনটা কিন্তু স্পেশাল। এই জন্য এই দিনকে আমরা লক্ষ্য করে এই কাজগুলো করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। তো আমাদের কাছে আসলে কোশ্চেন আছে স্যারের কাছে। তো আমরা একটু কোশ্চেনে চলে যাই। শুরুতে ফারহিন কিছু কোশ্চেন আছে মনে হয় ফারহিনের কাছে। ফারহিন, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি জি, হ্যাঁ আপু এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আমি সবাইকে একটু উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা যারা প্রশ্ন করবেন তারা বাদে বাকিরা সবাই মিউট করে রাখবেন জুমে, যেন যে প্রশ্ন করবে তার প্রশ্নটা আমরা ক্লিয়ারলি শুনতে পাই এবং তার উত্তর শুনতে পাই। আর যারা প্রশ্ন করবেন তারা গুছিয়ে কাগজে লিখে রাখতে পারেন, অথবা আহ আনমিউট করে আপনার হাত তুলে প্রশ্নটা করতে পারেন। কেউ যদি মুখে প্রশ্ন করতে অস্বস্তি বোধ করেন সে জুমের চ্যাট বক্সেও প্রশ্নটা লিখতে পারেন। আর এর বাইরে আমারও কিছু প্রশ্ন আছে তাদের কাছে, আমার ধারণা এখানে আমার বাকি মেম্বারদেরও প্রশ্ন আছে তাদের কাছে অনেক। তো প্রথমে একটু জানতে চাই যে পার্টিসিপেন্টদের কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা, একটু হাত তুলবেন এবং আনমিউট করে প্রশ্নটা করবেন। যদি কেউ না থাকে সেক্ষেত্রে আমি করতে পারি। দুঃখের বিষয়ে আজকে পার্টিসিপেন্ট কিন্তু নেই, কারণ সবাই ঈদ করতে চলে গেছে এবং বেশিরভাগই রাস্তায় আছে। তো আমরাই এই প্রোগ্রামটা যতটুকু সম্ভব আমরাই চালাবো এবং আমাদের কোশ্চেন গুলো এগুলো রেকর্ডেড হয়ে থাকবে। পরবর্তীতে আমরা ওয়ানাতে এটা প্রচার করব। কাজে ওদের কাজে লাগবে, ঠিক। আমরা কোশ্চেন গুলো চালিয়ে যাই এবং উত্তরগুলো নিয়ে নিই, যার ফলে আমরা ঠিক আছে। পরবর্তীতে ইনশাল্লাহ দেখবো, সবাই দেখতে পাবে। হুম, আচ্ছা আমি তাহলে শুরু করি আমার প্রশ্নটা দিয়ে। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগীরা বারবার রক্ত নিতে হয়, তো বারবার রক্ত নেওয়ার কারণে রক্তের মাধ্যমে যে রোগগুলো ছড়ায় যেমন হেপাটাইটিস বি, সি বা এইচআইভি না হয় বাদে দিলাম যেহেতু বাংলাদেশে এটা কম, তো এসব ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে খুব সহজেই। তো আমরা জানি যে হেপাটাইটিস বি এর টিকা আছে, আমরা রোগীরা সাধারণত সেই টিকাটা নিয়ে থাকি, কিন্তু সি ভাইরাসের টিকা বা প্রতিষেধক সেভাবে নেই। সেক্ষেত্রে কেউ যদি রক্তের মাধ্যমে সেটাতে আক্রান্ত হয়ে যায়, তো দেখা যায় যে সারাটা জীবন তার অনেক কষ্ট করতে হয়, এবং এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় স্ক্রিনিং করে ব্লাড নিলেও হেপাটাইটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা মানে থেকে যায়, বা আমি জানতে চাই যে থাকে কিনা, স্ক্রিনিং করে ব্লাড নিলেও হেপাটাইটিস সি তে আক্রান্ত হতে পারে কিনা কেউ, এবং এই ক্ষেত্রে কি করণীয়, এটাই আমার স্যারের কাছে প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ অনাকে। তো আমি বিশেষভাবে অনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এ ধরনের একটা অসাধারণ অনুষ্ঠান করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি একটু ভূমিকা নিই। বিশ্ব রক্তদাতা দিবসটা হলো সারা পৃথিবীতে প্রতিটা দেশে যারা রক্তদান করেন, দানের আয়োজক প্রতিষ্ঠান, সরকার, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সাপোর্ট অর্গানাইজেশন, তাদের ভিতরে একটা যোগাযোগ, ভবিষ্যৎ পরিকল্পনা বা আমরা কিভাবে এটা আরো সুন্দরভাবে করতে পারি, স্বেচ্ছায় রক্তদান উদ্বুদ্ধ করতে পারি, এরই একটা মিলন মেলা 14 জুন সারা পৃথিবী ব্যাপী। তো আমাদের দেশেও এটা আজকে উদযাপন করা হচ্ছে এবং এই উপলক্ষে আসলে আমরা এখানে এক হয়েছি। তো সমস্ত রক্তদাতা, আয়োজক, যারা রক্ত দিয়ে অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। তো আপনি যে প্রশ্নটা করছেন, আহ হ্যাঁ, রক্তের মাধ্যমে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিফিলিস এবং ম্যালেরিয়া যেতে পারে রিসিপিয়েন্ট থেকে ডোনারের ভিতরে। কিন্তু এইটা বন্ধ করার জন্যই বা সতর্ক থাকার জন্যই আমাদের দেশে এই স্ক্রিনিং টেস্টটা বাধ্যতামূলক। এবং আমরা যদি সঠিকভাবে ডোনার সিলেক্ট করতে পারি এবং স্ক্রিনিংটাও সঠিকভাবে করতে পারি, তাহলে আশা করা যেতে পারে যে রক্তের মাধ্যমে এই সমস্ত রোগ জীবাণু যাবে না এবং কেউ আক্রান্ত হবে না। তারপরেও আমাদের ডোনার সিলেকশন বা স্ক্রিনিং এর একটা দুর্বলতা থাকতেই পারে, বা বিশেষ করে ডোনার সিলেকশনটা। আপনারা জানেন যে উইন্ডো পিরিয়ড বলে একটা কথা আছে। হ্যাঁ, এখন উইন্ডো পিরিয়ডের ভিতরে আমরা হয়তো স্ক্রিনিং করে অতটা শিওর হতে পারি না, স্ক্রিনটি রিপোর্টে আসে না।
যে আদৌ হেপাটাইটিস সি ভাইরাস আছে কি নেই। তো তারপরেও যদি কখনো এরকম ঘটে থাকে, আমার মনে হয় যে অবশ্যই চিকিৎসা আছে হেপাটাইটিস সির। তো চিকিৎসা নিলে অনেকে সুস্থ হয়ে যান। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা হলো যে উইন্ডো পিরিয়ড বলতে আপনি কি বোঝাচ্ছেন? উইন্ডো পিরিয়ডটা খুব সহজে বলতে গেলে দেখা যাচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস আজকে আমার শরীরে ঢুকলো, কিন্তু আজকে ঢুকলে আমরা অ্যান্টিজেনটা চেক করতে পারবো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে। পিসিআর এর মাধ্যমে সাধারণত করা হয়। তো আমরা যে র্যাপিড টেস্ট গুলো করি, এটাতে আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করি, এবং অ্যান্টিবডি ডিটেক্ট করার জন্য একটা ইনকিউবেশন পিরিয়ড লাগে। এই অ্যান্টিবডিটা রক্তে আসতে হবে, এবং রক্তে আসার পরেই আমরা এই অ্যান্টিবডিটা ডিটেক্ট করতে পারি। এই যে একটা গ্যাপ, শরীরে ভাইরাস ঢোকা এবং অ্যান্টিবডি অ্যাপিয়ার করা, এই যে একটা পিরিয়ড, এটাকে সাধারণত উইন্ডো পিরিয়ড বলে। এবং এই উইন্ডো পিরিয়ডে সাধারণত পিসিআর বা ন্যাট বাদে র্যাপিড স্ক্রিন দিয়ে আমরা পজিটিভ পাই না আর কি, ডিটেক্ট করতে পারি না। এবং এর সমাধানটা হলো যে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে রক্ত গ্রহণ। কারণ যিনি স্বেচ্ছায় রক্তদান করবেন উনি কিন্তু জানে ওনার লাইফ স্টাইল, যে 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 5 দিন আগে কোনো আইভি ইনজেকশন নিচ্ছে কিনা, ওনার লাইফ স্টাইলটা কেমন, সে কিন্তু এই সময়টা অপেক্ষা করবে। কিন্তু আমরা যখনই ফ্রেন্ডস, ফ্যামিলি বা কাউকে ইনসিস্ট করে রক্ত দেওয়ার জন্য, আমরা কিন্তু এইটা সম্ভাবনা থেকে যায়, রিস্কটা থেকে যায়, যে উইন্টার পিরিয়ডের ভিতরেই আমরা কারোর থেকে রক্ত কালেকশন করছি এবং সেটা আমাদের স্ক্রিনিং রিপোর্টে আসছে না। তো এটা তাহলে সাধারণত, এটা কি পিরিয়ডের টাইমটুকু কিরকম, মানে 15 দিন, 1 মাস, এরকম হ্যাঁ, কি কোনো ব্যাপার? সাধারণত আছে, যেমন হেপাটাইটিস বি একটা হয়তো 1 সপ্তাহ, হেপাটাইটিস সি 2 সপ্তাহ, এইচআইভি একটা, ম্যালেরিয়া একটা, এরকম ভাবে প্রতিটা মানে ভাইরাসের। হেপাটাইটিস সি যদি এরকম হয় যে আমার শরীরে আজকে ঢুকলো, আজকে থেকে আমি 15 দিনের মধ্যে যদি ব্লাড দিই তাহলে আর কারো গায়ে, মানে না, তাহলে আপনার ইসে ল্যাব টেস্টে আসবেন, এরকম কোনো টাইম টেবিল? 15 দিন, 1 মাসের মধ্যে ল্যাব টেস্টে আসবে না? এটা ডিপেন্ড করে কি ধরনের টেস্ট করা হচ্ছে। আমরা যদি পিসিআর করি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, অথবা ন্যাট করি, তাহলে কিন্তু আমরা যেটা ভাইরাসটা আজকে ঢুকলো, উইন্ডো পিরিয়ড অপেক্ষা করতে হবে না, আমরা ডিটেক্ট করতে পারবো। তো আমাদের চিরাচরিত যেটা র্যাপিড স্ক্রিনিং টেস্ট করি, বর্তমানে অ্যান্টিবডিটা রক্তে আসতে হবে, এই জন্য ইনকিউবেশন পিরিয়ডটা প্রয়োজন। মানে ওই ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি আসার জন্য যে কয়েকটা দিন ইনকিউবেশন পিরিয়ড বা উইন্ডো পিরিয়ড, এই কয়েকদিন অপেক্ষা করতে হবে। জি। স্যার এর মধ্যে যদি কেউ ব্লাড নেয় তখন তো তাহলে তার আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়, আমি যতটুকু হ্যাঁ, বুঝতে পারছি। এটা ঝুঁকি থেকে যায়। আচ্ছা। এবং আমাদের স্ক্রিনিং ব্লাড ব্যাংকে সাধারণত র্যাপিড, আপনি যেটা বললেন র্যাপিড টেস্ট, এটাই করা হয় সম্ভবত। হ্যাঁ, এটা একটা আমরা আসলে বাধ্য হই মানে কি, যখন আমাদের ম্যাক্সিমাম ডোনার কিন্তু রিপ্লেসমেন্ট, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ, হুম। এরা যখন ডোনার নিয়ে আসে, এই এই ক্ষেত্রে আমরা বাধ্য হই র্যাপিড টেস্ট করতে। আর আমরা যখন ভলেন্টারি ব্লাড কালেকশন করি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, জায়গা থেকে, আমরা কিন্তু একটা সময় পাই। জি। ওই সময়টা আমরা এলাইজা টেস্ট করি, এলাইজা মোর সেন্সিটিভ দেন র্যাপিড টেস্ট। আচ্ছা, জি বুঝতে তো পেরেছি। একটা ভালো রক্তের জন্য আমাদের স্বেচ্ছায় রক্তদান, ভলেন্টারি ব্লাড ডোনেশনের কোনো বিকল্প নেই। জি। একদম। আহ এখন আমি যদি আমার কোনো ডোনারকে নিয়ে যাই, আমি আপনাকে তাড়া দিলাম না, আমি আজকে নিয়ে গেলাম, কালকে নিব, ব্লাডটা কালকে নিব, তাহলে এই একদিনের মধ্যে যদি করতে চাই, সেটা কি অ্যালাইজার সম্ভব, নাকি সেটাও র্যাপিড করেন? আহ এটা হলো যে এলাইজাতে একটা 3-4 ঘন্টা সময় লাগে। এটা হ্যাঁ, আমি টেকনোলজি একদিন ডিপেন্ড। পরে নিব, সমস্যা নেই। কারণ আমরা তো চাই হেপাটাইটিস সি থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে বিভিন্ন কিছু থেকে, কারণ আমরা তো স্পেশালি রেডক্রিসেন্ট, কোয়ান্টাম, এদেরকে খুব বিশ্বাস করি। আমরা চাই মানে আর কোথাও না গেলেও অন্তত এই জায়গায় গিয়ে অন্তত হেপাটাইটিস সি, বি,
এইডস এ আক্রান্ত না হই। তো হ্যাঁ, এটা সম্ভব, যতটুকু এটা সম্ভব সম্ভব। আমি একটা দিন আগে যদি ডোনার নিয়ে যাই, একটা দিন পরে নিলাম, আমি 3 ঘন্টা 4 ঘন্টা আপনাকে প্রেসার দিলাম না, তাহলে কি সম্ভব এলাইজা? হ্যাঁ, সম্ভব। মানে সেই ক্ষেত্রে আপনারা করেন তো? এটা কিন্তু কস্ট ইফেক্টিভের ব্যাপার আছে। আমাদের প্রতিটা টেস্ট করতে জন্য পজিটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল, তারপরে একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমাদের যদি হয়তো বা 10টা 20টা 100টা স্যাম্পল হয়, এটা আমাদের জন্য ভালো। আচ্ছা, এখন আমাদের মধ্যে স্যার একটা মানে ভুল ধারণা আছে, যেমন ব্লাড নিলে আহ, মানে ফ্রেশ ব্লাড বলতে অধিকাংশ ডাক্তাররা লিখে দেয় ফ্রেশ ব্লাড, ফ্রেশ হিউম্যান ব্লাড। হ্যাঁ, তো এই জিনিসটা থেকে আপনাদের মানে আহ কোনো করণীয় আছে যে আপনারা কেন এইভাবে লেখেন? আপনারা একটু প্রচার কিংবা মানে এই টাইপের, আপনারা কি কখনো প্রতিবাদ জানিয়েছেন এরকম অথবা ফ্রেশ আরেকটু হিউম্যান অন্যভাবে ব্লাড যদি কেন বলি লেখেন? যে যে ডাক্তার যেটাকে ফ্রেশ বোঝায়, রোগী কি সেটাকে ফ্রেশ বোঝে, নাকি রোগী হচ্ছে একদম মাত্র টানা তাজা রক্তকে ফ্রেশ বোঝে, বা ডাক্তার হয়তো অন্য কিছু বুঝিয়েছে? এটা আসলে একটু বোঝার বিষয় আছে। ফ্রেশ বলতে সাধারণত 24 ঘন্টার ভিতরে যে রক্তটা, সেটাকে বোঝানো হয়। হ্যাঁ, এটা ডাক্তার লিখেছে রক্ত ফ্রেশ, কালেকশন করার তারপর পর রেফ্রিজারেটরে রাখা যেতে পারে, অথবা টেনে সরাসরি দেওয়া যেতে পারে। কিন্তু উইদিন 24 আওয়ার্স যে ব্লাডটা ট্রান্সমিশন হয়, ওটাকে সাধারণত ফ্রেশ বলা হয়। কিন্তু ডাক্তার যখন লিখে দেয়, পেশেন্ট এসে কিন্তু চায় যে সরাসরি টানলো এই মাত্র দিল, মানে এইটার কোনো ভুল বুঝাবুঝির এই জিনিসটা করণীয় আমাদের কি কিছু নাই আপনাদের? উম, যে হ্যাঁ, এইটা কেন আমাদের লেখা? আমাদের ডাক্তার হিউম্যান বলতে কি? হিউম্যান কেন? আমাদের ডাক্তার আমরা তো আর কমিউনিটি। কুকুর ছাগলের কাছ থেকে নিব না, আমরা তো হিউম্যানের কাছ থেকে নিব, তাই না? আচ্ছা, আমার মনে হয় যে আমাদের ডাক্তার কমিউনিটি হয়তো বা যারা ট্রান্সমিশন স্পেশালিস্ট বা যারা এই ধরনের রিকুইজিশন দেন, উম, ওদেরকে নিয়ে আমাদের আরো আগাতে হবে, জি জি, এই 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 ব্যাপারটা ক্লিয়ার ব্যাপারটা করতে আমাদের হবে। মধ্যে একটু ভালো হয়, কারণ আমি এই জিনিসটা দেখলাম অনেকের মধ্যে জটিলতা আছে এই জিনিসটা। এবং একই সাথে রোগীদেরকেও একটু বোঝানো মনে হয় দরকার যে আসলে ফ্রেশ বলতে যে মাত্র টানতে হবে এমন কোনো কথা নেই। এটা আসলে 24 ঘন্টার মধ্যে টানা যে কোনো ব্লাডই হতে পারে, বা ফ্রিজে রাখলেও নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা আসলে নিরাপদ। এটা আসলে এই রোগীদের উপর বিষয়টা নির্ভর করে না, এটা নির্ভর করে ফিজিশিয়ানের উপরে। তারা যেভাবে রোগীদের বলবে, ওরা সেটাই বিশ্বাস করবে এবং ওভাবেই চাইবে যে ডাক্তারের ইনস্ট্রাকশন অনুযায়ী রক্তটা নিতে দিতে। আর আমাদের হয় অনেক সময় ব্লাডটা 4 5 6 সপ্তাহ পরে অনেক সময় আমরা ব্লাড পাই, মানে ফ্রিজিং। হ্যাঁ, তো অনেকের মনে তখন সন্দেহ জাগে এত আগের ব্লাড আমরা নিব। তো আমরা আসলে মানে ব্লাড কত সপ্তাহ হলেও ব্লাডটা নিতে পারি, মানে রোগীর মধ্যে একটা আসে, টেনশন আসে যে এত পুরানো ব্লাড, কিন্তু আপনার কি মনে হয় যে আমরা এই পুরাতন ব্লাডটা কখন নিতে পারবো? কি অবস্থায় থাকলে নিতে পারবো কিংবা নিতে পারবো না? যদি ব্লাড কালেকশন, আসলে আমাদের এখন ব্লাড ব্যাগ অনেক আধুনিক হয়ে গেছে। সিপিডিএ জাফরিন, তোমার আমি ইয়েটা সবাইকে করো বলছি তো, একটু মিউট করতে, স্যার বাকিরা একটু মিউট রাখবেন। জাফরিন মিউট করো। মুকিত ভাই একটু দেখবেন যদি মিউট করতে পারেন বাকিদেরকে। জি স্যার। আচ্ছা, আমরা বর্তমানে যে ব্লাড ব্যাগ ব্যবহার করি সিপিডিএ, তো সিপিডিএ ব্লাড ব্যাগ সাধারণত 31 দিন প্রিজার্ভ করে রাখা যায়। হ্যাঁ, এবং হয়তো বা 31 দিন পর্যন্ত আমরা ওই রক্তটা ব্যবহার করতে পারি। কিন্তু তাহলে এটা ফুল ডিপেন্ড প্রেশার। করে, হ্যাঁ, এটা ডিপেন্ড করে প্রিজার্ভেশন সিস্টেমের উপরে। এবং আমাদের মাঝে মাঝে কোয়ালিটি অ্যাসেসমেন্ট করা উচিত, যেমন লাইসেন্স আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো যদি সব প্রিজার্ভেশন সিস্টেম ভালো থাকে,
কোয়ালিটি অ্যাসেসমেন্টটা ভালো থাকে, অবশ্যই আমরা 4 সপ্তাহ বা 30 দিনের ভিতরে রক্তটা ব্যবহার করতে পারি। আমরা নিঃসন্দেহে সেটা ব্যবহার করতে পারি। মানে আপনার প্রিজার্ভেশনের উপরে অনেক কিছু নির্ভর করবে, ভালো ফ্রিজিং মানে ভালো পদ্ধতি আর কি। আরো বলতে পারি যে কোল্ড চেন, প্রিজারভেশন, ট্রান্সপোর্টেশন সবকিছুই এবং টাইম সবকিছুর উপরে এটা নির্ভর করে। আমার আরেকটা কোশ্চেন ছিল, ওই আমরা অনেক সময় প্যাকড ব্লাড পাই না, হ্যাঁ, তখন হোল হোল ব্লাড পাওয়া যায়, তখন হোল ব্লাড কিংবা ওয়াশ ব্লাড, আমাদের জন্য কি হোল ব্লাড ওয়াশ ব্লাড কোনটা বেটার, মানে প্যাকড সেল যখন না পাওয়া গেল? এটা ডক্টরের সিদ্ধান্ত। যে একটু মিউট করবেন, এরিন আপু একটু মিউট করবেন। ওয়াশে কি কি ক্ষতি হতে পারে, মানে কোনো ক্ষতি হয় ওয়াশে ব্লাডের সেলগুলো কিংবা সেলগুলো ভালো থাকে এরকম, মানে শোনা কথা যে অনেক সময় ওয়াশে নাকি সেলগুলো ভাঙে। ওয়াশ সেল ডক্টর সাজেস্ট করছে বলে এটা দেওয়া হচ্ছে, এবং ওই রক্তটা দিলে তার কোনো ক্ষতি হবে না, উপকারী হবে। থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য, কারণ আমাদের সেলগুলো ব্যাপার কিছু শর্ত আছে, যেমন ওয়াশ সেল করার পরে খুব উইদিন 3 আওয়ার্স ট্রান্সমিশন কমপ্লিট করা উচিত। হ্যাঁ, যদি 3 আওয়ার্স এর বেশি চলে যায় ওই সেলগুলো দ্রুত লাইসেস হতে থাকে, কারণ ওয়াশ করার পরে ওখানে নিউট্রিয়েন্ট, অ্যান্টিকোগুলেন্ট এগুলো কিছু থাকে না। তো এই জন্য যত দ্রুত ওয়াশ সেলটা ট্রান্সমিশন করা যায় ততই ভালো। তার মানে ওয়াশ সেল ভালো কিন্তু দ্রুততম সময়, হ্যাঁ, দ্রুত ওয়াশ সেলটা আসলে ডক্টরের সাজেশন অনুযায়ী দেওয়া উচিত। যে আমরা তো প্যাক্সেল দিতে পারি, তারপরে ওয়াশ সেল দিতে পারি, ফিল্টারে দিতে পারি, হোল ব্লাড ঝোলায় রেখে দিতে পারি। কার জন্য যে কোনটা প্রয়োজন বা প্রযোজ্য এটা আসলে পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে, ট্রান্সফিউশনে তার কি ধরনের সমস্যা হচ্ছে কি হচ্ছে না, বা তার ট্রান্সফিউশন হিস্ট্রি, এইগুলো সবকিছু অ্যানালাইসিস করেই একজনকে বলা উচিত তোমার জন্য প্যাক্সেল ভালো, তোমার জন্য ওয়াশ সেল ভালো, তুমি ফিল্টার ব্যবহার করতে পারো, তুমি আইসিটি টেস্ট করতে পারো, বা তুমি এটা আসলে ইন্ডিভিজুয়ালি সিদ্ধান্তটা দেওয়া উচিত, ইন জেনারেল করা উচিত না। ব্লাড দেওয়ার কিছুক্ষণ পরে অনেক সময় আমাদের জ্বর হয়, মানে এটা কেন, মানে এটা কি ব্লাডের মানে আমাদের নেওয়ার পদ্ধতি, মানে আপনাদের তৈরি করা রেডি করার পদ্ধতিতে কোনো প্রবলেম, না আমাদের শারীরিক ব্যাপারের জন্যই কি এই টাইপের হয়, মানে কেন মাঝে মধ্যে এরকম হয়, জ্বর হয়, কাঁপুনি হয়? দুটাই হতে পারে। এটা ব্লাড কোয়ালিটির জন্য হতে পারে, প্লাস পেশেন্টের যে একটা প্রেজেন্ট সিচুয়েশন হেমাটোলজিক্যাল ওর জন্য হতে পারে। কারণ থ্যালাসেমিয়া রোগীরা তো রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন দেয়, ওদের ব্লাডের ভিতরে কিছুটা বায়োকেমিস্ট্রি, অ্যান্টিবডি এই ধরনের একটা চেঞ্জ আসতে পারে। এবং আরো মজার ব্যাপার হলো যে প্রতিটা ব্লাড গ্রুপে এখন সাব টাইপ আছে। যেমন এ ব্লাড গ্রুপ, আমরা আপাতত এখন পর্যন্ত প্রায় 6টা সাব টাইপ জানি, A1, A2, A3, A4। A1 এবং A2টা খুব কমন। তো কখনো যদি কাউকে A1 আমরা A2 দিয়ে দিই, বা A2 কাউকে A1 দিই, যেহেতু আমরা এখানে সাব গ্রুপ করি না, ওর কিন্তু একটা অ্যান্টিবডি ডেভেলপ করার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, এবং পরবর্তীতে এখন যদি না মেলে একটু জ্বর আসতেই তখন পারে। জ্বর আসতে পারে। এটা শুধুমাত্র কমানোর জন্য কি করা উচিত? সেই ক্ষেত্রে ব্লাড ব্যাংকের কি কিছু দায়িত্ব থাকে না? আমরা চেষ্টা করছিলাম সাবগ্রুপিং করার, কিন্তু যখনই আমরা সাবগ্রুপিং করে বাইরে সাপ্লাই দিতাম আমাদের রক্তগুলো ফেরত আসতো। আমরা লিখতাম A1, A2, বাইরের হাসপাতালগুলো ওরা ঠিক কনফিউশনে পড়ে যেত, বা A1B, AB যেটাকে আমরা AB বলি, আমরা যখন লিখতাম A1B বা A2B ভুল বোঝাবুঝি হতো। তো এইসব চিন্তা করে আমরা মোটিভেশন করার চেষ্টা করিনি, ডাক্তার কমিউনিটিকে শেখানোর চেষ্টা করিনি, আমরা বরং বন্ধ করে দিচ্ছি।
নিজেরাই চেপে গেলেন। কিন্তু আমাদের থ্যালাসেমিয়া রোগীদের জন্য সেটা কি মানে একটু দরকার, যেটা আমরা নির্ভর করি রেড ক্রিসেন্টকে, আমরা নির্ভর করি কোয়ান্টামকে। হ্যাঁ, আমাদের অবশ্যই আমাদের জন্য কি করণীয়? আ- আমাদের আসলে সার্ভিসটা বেটার করা উচিত। হ্যাঁ, এরকম। জি, আমরা সেই আশা পোষণ করতেছি। পারেন। আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল, আমি করি এবার একটু। থ্যালাসেমিয়া রোগীদের হচ্ছে বাবা মা বা অনেক সময় ভাই বোনও সাধারণত বাহক হয়। তো তারা যেহেতু রোগীর সাথে সবসময় হাসপাতালে যাওয়া আসা করে, তো তারা আসলে রোগীদের কষ্টটা ভালো মতো বুঝতে পারে, এটাই স্বাভাবিক, তারা উপলব্ধি করতে পারে। তো অনেক সময় দেখা যায় কি যে একজন রোগীর বাবা দেখা যায় অন্য একজন থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে চায়, মানে সে দিতে আগ্রহী হয়। তো তখন একটা মনে প্রশ্ন আসে সাধারণত যে থ্যালাসেমিয়া বাহকেরা কি রক্ত দিতে পারবে কিনা। তো যেহেতু তাদের হিমোগ্লোবিন কারো কারো কিছুটা কম থাকে বা কারো কারো স্বাভাবিকও থাকে, আমি যতটুকু জানি। তো এটাই আমার প্রশ্ন যে আসলে বাহক হওয়া সত্ত্বেও তারা কি রক্ত দান করতে পারবে কিনা, বা এক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। যদি হিমোগ্লোবিন লেভেল ভালো থাকে, 12-এর উপরে থাকে, সে ডোনেট করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের নিকটাত্মীয় বলতে মানে অনেক সময় ব্লাড দিতে হয় না, এরকম কোন একটা ব্যাপার আছে? কারা কারা এক্সাক্ট কারা কারা আমাদের ব্লাড দিতে পারবে? আমার বাবা মা, আমার ভাই বোন, এছাড়া আরো কেউ? চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, এরাও কি পারবে না? উম আমার মনে হয় যে যাদের সরাসরি ব্লাড কানেক্টেড, ওদের থেকে রক্ত আপাতত বর্তমান যে সায়েন্স বলে না নেওয়াই ভালো। সেই ক্ষেত্রে কি মামাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এরা কি বাদ? সরাসরি ভাই বোন সামহাও, তো বাদই। হ্যাঁ, সামহাও কানেক্টেড। আচ্ছা, এরা কিন্তু সেকেন্ড জেনারেশন, মানে ফার্স্ট হ্যাঁ, তো আমার বাবা, আমার ভাই বোন, বাবা। বাট দে ওরাও বিলংস ওরাও টু নানা দাদা। নানা দাদা। আচ্ছা, সেই ক্ষেত্রে তার নানা দাদা, উপরের জেনারেশনটা দিতে পারবে তো? মানে আমার মনে হয় এত দূর না যাই, কারণ আমাদের রক্তের ক্রাইসিস আছে। হুম। একসময় আমরা নিছি, একসময় এটাই আমরা প্রমোট করতাম যে ভাই বোনরাই রক্ত দাও, বাবা মায়ের রক্ত দাও। এখন সায়েন্স ডেভেলপ করছে, আমরা এটার বিপক্ষে যাচ্ছি। তো এতটা হাইলাইট। কিন্তু আমরা যারা নিয়মিত ব্লাড নিই, আমাদের তো রক্ত বিষয়ে একটু জানতেই হবে এবং ওই অনুসারেই চলতে হবে ভালো থাকতে হলে। কারণ এটা এত এটা যুদ্ধ সাধারণত করতেছি। ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে HL এর যে ব্যাপারটা আছে, যখন নিকট আত্মীয় ব্লাড রিলেটেড কারো কাছ থেকে রক্ত নেওয়া হয়, বাবা মা ভাই বোন, তো পরবর্তীতে ট্রান্সপ্লান্টে এটা ঝামেলা করে। রিজেকশনের সম্ভাবনা খুব বেশি থাকে যদি তার কাছ থেকে ওই অর্গানটা নেওয়া হয়। এটা একটা মূল কারণ যে আমরা সাধারণত ফার্স্ট রিলেটিভ বাবা মা ভাই বোনদের কাছ থেকে রক্ত ট্রান্সমিশনটা চাই না। এছাড়া আর কোনো সমস্যা থাকতে পারে? যেমন অনেকেই বলে যে চট করে এমন একটা রিয়েকশন হলো যে মারাই যাবে, এই টাইপের কোনো ব্যাপার থাকে? আমার জানা নেই। আচ্ছা, মানে বিভিন্ন সমাজে অনেক ভুল ভুল ধারণা, কোনটা যে সঠিক ওইটাই একটা আমাদের জন্য ধাঁধা। না, সায়েন্স এটা প্রোগ্রেস করবে, হ্যাঁ, সায়েন্স আসবে যাবে। যেটা ওটা আমাদের ফলো করতে হবে, বিজ্ঞানের বাইরে আমরা যেতে পারবো না। মানে সমসাময়িক যে বিজ্ঞানগুলো, আমরা অতীতটাও জানি, ভবিষ্যতেও জানবো, কিন্তু বর্তমান যে বিজ্ঞান বলে ওটাকেই থাকা উচিত। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্লিজ। স্যার, এইটা আমি জানি না কতটুকু সত্য। সেটা হচ্ছে ও পজিটিভ রক্ত আসলে কি সবাই নিতে পারে, বা হচ্ছে এরকম কি কোনো কিছু আছে যে আহ এক রক্তের গ্রুপ অন্য রক্তের গ্রুপে নেওয়া সম্ভব? আহ এটা একটা খুব একসময় আমরা জানতাম যে ওটা হলো ইউনিভার্সাল ডোনার, ঠিক আছে, কিন্তু ইট ডিপেন্ডস অন ডক্টর, হাসপাতাল যে ট্রান্সমিশন স্পেশালিস্ট তোমাদের, ওর উপরে নির্ভর করবে এটা।
এইভাবে ওপেন ফোরামে এভাবে বলাটা ঠিক হবে না। 2600 আমরা তুমি কি নিচ্ছ, প্লাটলেট নিচ্ছ না প্যাক্সেল নিচ্ছ না প্লাজমা নিচ্ছ, ইট ডিপেন্ডস, বা হোল ব্লাড নিচ্ছ। সে ওই করে না ফেরত দিছে, ডেলিভারি ম্যান চলে গেছিল জাহিদ স্যার, জাহিদ জানানো। একটু মিউট করে রাখবেন, বাকিরা যারা প্রশ্ন করছেন না বা কথা বলছেন না একটু মিউট করে রাখবেন। আচ্ছা, আমার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যারের কাছে। এখন স্যার আমি প্রশ্নটা করবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কিছু রোগ এখন আসলে বেশি কমন হয়ে গেছে, মানে ঘরে ঘরে, যেমন যেমন হচ্ছে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা থাইরয়েডের সমস্যা। তো এগুলো তো আসলে খুব কমন অসুখ, এখন দেখা যাবে যে অনেকেরই আছে। তো এই ধরনের রোগীরা কি রক্ত দান করতে পারবে কিনা, বা মানে এই ধরনের বা কোন কোন শারীরিক সমস্যা থাকলে আসলে রক্ত দান করা ঠিক না, এটা একটু যদি ক্লিয়ারলি জানতে পারতাম। ডায়াবেটিস ক্ষেত্রে ইনসুলিন ডিপেন্ডেন্ট হলে আমরা রক্ত গ্রহণ করি না। থাইরয়েডের ওষুধ খেলে বা হাইপাথাইরয়েডিজম থাকলে আমরা রক্ত গ্রহণ করি না। প্রেশার একটা রেঞ্জের ভিতরে থাকলে আমরা রক্ত গ্রহণ করি। মানে ডায়াবেটিক্স এর ওষুধ খেলে আমরা রক্ত গ্রহণ করবো না, কিন্তু ডায়াবেটিক্স এর ইনসুলিন ওরাল হাইপোগ্লাইসেমিক বা এক্সারসাইজ বা কন্ট্রোল ডায়েটের মাধ্যমে থাকলে আমরা রক্ত গ্রহণ করি, কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট হলে যারা ইনসুলিন নেন ওদের কাছ থেকে আমরা নিই। ইনসুলিন ছাড়া অন্য ওষুধ, ডায়াবেটিসের অন্য ওষুধ যারা খায় তারা তারা কি দিতে পারবে? হ্যাঁ তারা দিতে পারবেন এবং আমরা নিব। আচ্ছা, তার মানে ওরালি ওরালি যদি ট্যাবলেটটা নেয় তাও আমরা নিতে পারবো হ্যাঁ ইনসুলিন ইনজেকশন ফর্মে না। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু হাত তুলতে পারেন, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। স্যার আমার একবার এরকম রক্তের সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আহ রক্ত ম্যাচ করতেছিল না, ক্রস ম্যাচিং এর প্রবলেম হয়ে গেছিল। অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যা আমি আগে কোনো সময় ফেস করি নাই, বাট এই ধরনের প্রবলেম আসলে আমাদের থ্যালাসেমিয়া রোগীদের কেন হয় বা এটার থেকে পরিত্রাণের উপায় কি? হ্যাঁ এটা হতে পারে, যখন রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন নেওয়া হয় তখন অ্যান্টিবডি ডেভেলপ করতে পারে, এবং এর থেকে আইসিটি টেস্টটা, আইসিটি টেস্ট করা থাকলে হয়তো বা যখন ম্যাচ করবে তখন ওই রক্তটা নেওয়া উচিত। কিন্তু এটা ঘটতে পারে, হ্যাঁ অনেকেরই ঘটতে পারে। সব জায়গায় তো স্যার আসলে আইসিটি টেস্টটা আসলে অ্যাভেলেবল নাই, সেক্ষেত্রেও না হ্যালো। হ্যাঁ সব ক্ষেত্রে সব জায়গায় অ্যাভেলেবল না, কিন্তু আমরা হয়তো বা শুরু করব। হ্যাঁ আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আইসিটি টেস্ট আমরা শুরু করব। সেক্ষেত্রে দুই ভাবে, যারা আইসিটি টেস্টের মাধ্যমে রক্ত নিতে যাবে তারা হয়তো বা একদিন আগে আমাদের স্যাম্পল দিয়ে যাবে, কারণ এটা করতে সময় লাগে। আর সকালে যে ভিড়টা থাকে আমরা আসলে ওভাবে দিতে পারবো না। তো এইভাবে আমরা চিন্তা করছি। এবং আমাদের জন্য আরেকটা ব্যাপার, সুখবর। সবাইকে আইসিটি করার প্রয়োজন নেই। মানে ট্রান্সমিশন হিস্ট্রি থেকে আমরা সিদ্ধান্ত নেবে কাকে করতে হবে কাকে করতে হবে না। যে প্রথম দিন জীবনে প্রথম ট্রান্সমিশন দিচ্ছে আমাদের আসলে ওইটা করার মতন সুযোগ নেই। কিন্তু যারা রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন নেয়, অনেকবার নেয়, হিস্ট্রি আছে যে প্রতিবার রক্ত দিতে গেলে জ্বর আসে, কনভালশন হয়, হ্যাঁ সেক্ষেত্রে আমরা হয়তো বা একটা তাদের আইসিটি করব, ঠিক করে নিব আর কি। যে প্রথমে 10 জন 20 জন বা 100 জন থ্যালাসেমিয়া পেশেন্ট ওরা আমাদের ট্রান্সফিউশন নিচ্ছে, ওদের আইসিটি টেস্ট করেই তারপরে ব্লাড ট্রান্সফিউশন দিব। তারপরে আবার যখন সুযোগ বাড়বে আমরা হয়তো বা সবাইকে রুটিনলি করব। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আইসিটি শুরু করব। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অনেক বড় সুখবর। আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট কিন্তু অনেক বেশি সাফার করতেছি এখন, যেহেতু আহ কোন একটা সময় ব্লাডই পাওয়া যেত না, পেশেন্ট ব্লাড ওইভাবে নিত না, কিন্তু এখন তো পেশেন্ট ব্লাড নিচ্ছে রিপিটলি, মানে
কন্টিনিউ ব্লাডের উপরে আমরা সব নির্ভর হয়ে যাচ্ছি। অনেক পেশেন্ট বের হচ্ছে যারা এই আইসিটির সমস্যায় ভুগতেছে, হ্যাঁ, এবং তারা ডোনার পাচ্ছে না। তো এটা আমাদের জন্য বিশাল সুখবর যে রেড ক্রিসেন্ট করবে, এবং আমরা রেড ক্রিসেন্টে আসতেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি গত সপ্তাহে আমাদের ডাক্তাররা ছিল, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা শুরু করব, এবং লিমিটেড ওয়েতে। কারণ আমরা জানি আমাদের কোন রোগীগুলো অ্যাডভার্স রিয়াকশন হয়, ঝামেলা করে, ওদেরকে করা উচিত। তাহলে আমাদের পেশেন্টদের জন্য অবশ্যই সুখবর। এখানে যারা যারা শুনতে, রেকর্ডেড তো থাকবেই, আমরা রেড ক্রিসেন্টের জন্য অবশ্যই দোয়া করতেছি যেন এই কাজটা তাড়াতাড়ি করে, এবং আমরা যারা প্রবলেমে আছি তাদের প্রবলেম অনেক কষ্টটা দূর হবে আর কি। আমার আরেকটা কোশ্চেন ছিল, ওই ল্যাব থেকে তো আপনাদের এখান থেকে যে রক্তটা নেওয়া হয়, প্যাক্ট সেল আমরা নিয়ে যাই, অন্য হাসপাতালে নিয়ে যাই, এই যে নিয়ে গিয়ে কতক্ষণ পর্যন্ত এই প্যাক্ট সেলটা রাখা যায়, মানে শরীরে পুশ করা পর্যন্ত কতক্ষণ পর্যন্ত রাখা সম্ভব? কারণ আহ, অনেক সময় দেরি হয়ে যায় পুশ করতে। আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব এটা ট্রান্সমিশন শুরু করা উচিত। কত সময় এভাবে উত্তর দেওয়া সম্ভব না, কারণ ইট ডিপেন্ডস কত দূরে যাচ্ছে, ট্রান্সপোর্টেশন কোল্ড চেইন মেনটেন হচ্ছে কিনা, হ্যাঁ, সবকিছু মিলে। তো এতটুকুই থাকবে যে আমরা যত সম্ভব দ্রুত ট্রান্সমিশন শুরু করব। এবং এখন যেটা বলা হয় ট্রান্সমিশন মেডিসিনে, যে উইদিন 3 আওয়ার্স 4 আওয়ার্স ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ব্লাড ট্রান্সমিশন, পুশ মানে করতে হবে রেফ্রিজারেটর থেকে বের করার দুই পর। থেকে হ্যাঁ, ডিপেন্ডস। একটা ব্যাপার, এটা কিন্তু প্রতিটা রোগীরকেই আলাদা আলাদা ভাবে অ্যাসেস করতে হবে। যার কিডনি প্রবলেম, হার্ট প্রবলেম ইত্যাদি আছে, তাকে 3-4 ঘন্টার ভিতরে দিব না। হ্যাঁ, ইন জেনারেল এই বলা হয়। তো আমি আজকে যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না। একজন ট্রান্সমিশন স্পেশালিস্টই সিদ্ধান্ত নেবেন কাকে কত সময় করে কিভাবে রক্ত দিবেন। আজকের মিটিং থেকে কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারবো না, নিবও না। না, রক্ত দেওয়ার ডিউরেশনটা না, মানে ব্লাড ব্যাংক থেকে গিয়ে পুশ করা পর্যন্ত আমি কতক্ষণ রাখতে পারি, মানে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পুশ করতেই হবে এরকম ব্যাপার? কোল্ড চেইন মেনটেন হচ্ছে কিনা, কোল্ড চেইন মেনটেন হলে রাখা যাবে, কিন্তু যদি কোল্ড চেইন মেনটেন না করা হয় তাহলে তো অ্যাজ সুন অ্যাজ পসিবল। হুম। আর আরেকটা, অনেকেই ব্লাড স্যাম্পল সিরিঞ্জে নিয়ে আসে, তো সিরিঞ্জে নিয়ে আসে অনেক সময় সিরিঞ্জে নষ্ট হয়ে যায়। তো এই সিরিঞ্জে নিয়ে আসলে কতক্ষণ পর্যন্ত মানে আপনি সেটা নিয়ে ক্রস ম্যাচ করতে পারবেন? এরকম হয় না যে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ঠিক আপনি আধা ঘন্টার মধ্যে যদি আসতে পারেন তাহলে সিরিঞ্জেরটা রক্তটা নিব, এরকম কোনো ব্যাপার আছে? প্রথমত এটা কোথাও লেখা নেই যে সিরিঞ্জে রক্ত নিয়ে আসা যাবে, বইতে লেখা ইডিটি এর টিউব। আর এটার সামনে না যাই, কারণ আমরা এটা ভুক্তভোগী। অনেকে আনে বড় বড় হাসপাতাল থেকেও পাঠায় দেয়। হুম হুম। তো নষ্ট হয়ে যায়। আহ, নষ্ট হয়ে যায়। ইট ডিপেন্ডস অ্যাগেইন কতক্ষণ কিভাবে সে নিয়ে আসছে। হ্যাঁ, কেউ হয়তো বা আধা ঘন্টার ভিতরে নিয়ে আসছে, কেউ হয়তো বা 12 ঘন্টা রেফ্রিজারেটর রেখে দিচ্ছে। তো এইভাবে ঠিক বলা যাবে না, আমরা হয়তো বা স্যাম্পলটা দেখে বুঝতে পারবো। তো প্রথমত হলো যে অবশ্যই অবশ্যই ইডিটি এর টিউবে দেওয়া উচিত, এবং একটা হুম। লেভেলিং করা, নাম টাম, ব্লাড গ্রুপ সবকিছু সুন্দরভাবে থাকা উচিত তোমার। আচ্ছা, চ্যাট বক্সে সাইদ ভাই এটা সাইদের প্রশ্ন মনে হয় একটা করেছে। কোশ্চেন আছে না? সাইদের একটা কোশ্চেন আছে, তাই? হ্যাঁ, আমার মনে হয় উনি আনমিউট করে কোশ্চেনটা করলে ভালো হয় যদি থাকেন মিটিং। সাইদ ভাই সাইদ, আছেন? আনমিউট করে একটু কোশ্চেনটা করো, তোমার কোশ্চেন আছে আমি দেখতেছি। আচ্ছা, উনি লিখেছেন যে ব্লাড ব্যাগে ট্রাভেলিং করা কি ঠিক হবে? যদি হয় তাহলে কিভাবে করা যাবে এজ এ থ্যালাসেমিয়া রোগী? ব্লাড ব্যাগ নিয়ে ট্রাভেলিং, এটা আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে push করার পরে নাকি আগে, মানে উনি কি বোঝাতে চেয়েছেন এই জন্য। খ্রিস্টান থেকে ধরার বাড়ি নোয়াখালী, আমি বাসায় নোয়াখালী নিয়ে যাওয়ার যাব কথা এই বলেছেন। ব্লাড ব্যাগটা নিয়ে। তো আচ্ছা, এটা কিভাবে যদি যাব, এটার সেই উত্তর পদ্ধতিটা? দেন। হুম। আহ এটা আসলে এইভাবে বলা যাবে না। সে আসলে কি নিচ্ছে, হোল ব্লাড নিচ্ছে, প্লাজমা নিচ্ছে,
নাকি অর্সেল নিচ্ছে, প্যাক্সেল নিচ্ছে, এর উপর নির্ভর করবে? স্যার, এক্সট্রিমলি সরি স্যার, এইটা আসলে হোল ব্যাক ব্লাড। আমার বাসা তো অ্যাকচুয়ালি উত্তরাতে। তো দেখা যাচ্ছে যে আমার এইখানে অনেকে ব্লাড দিতে চায় আমাকে, বাট ওই যে হসপিটালে গিয়ে আবার দিয়ে আসা এইটা আসলে হ্যাসেল মনে করে। তাহলে সেক্ষেত্রে আমি যদি উত্তরা কোনো ব্লাড ব্যাংকে রক্তটা নেই, কালেক্ট করে ওইখান থেকে যদি আমার হসপিটালে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি প্রসেসিংটা কি হবে নিরাপদ ভাবে নিয়ে আসার জন্য, যাতে আমার রেড সেল গুলা যাতে না ভাঙে, কিংবা নিরাপদ ওয়ে কোনটা? প্রথমত আমরা এটা অ্যালাউ করি না। আমরা বাইরে থেকে কোনো কালেক্টেড রক্ত প্রসেস করি না আমাদের রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারে। ঠিক আছে? আমাদের এখান থেকে রক্ত নিতে হলে ডোনার এখানে আসতে হবে, আমরা আমাদের মতন করে ব্লাড ব্যাগ, হ্যাঁ, কি করব, তারপরে স্ক্রিনিং, প্রিজার্ভেশন, প্রিপারেশন, সাপ্লাই দিব। এটা মনে হয় কারোরই করা উচিত না, কারণ ওখানে তোমার তখন রেসপন্সিবিলিটি থাকে না। তোমার রক্ত হয়তো বা আনহাইজিনিক ওয়েতে কেউ কালেকশন করলো, তো ওই দোষটা তো কাকে দিবা? আমাদের দিবা নাকি ওইখানে দিবা? অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু প্রশ্ন আপনাদের করতে এখান থেকে চাচ্ছিলাম আপু। হ্যাঁ, আমি একটু পরে বলি তাহলে, নাকি এটার প্রসঙ্গ একটু বলি। আহ স্যারকে বলতেছি যেটা যে আপনাদের এখান থেকে আমি নোয়াখালী ব্লাড নিয়ে যাব, এইটার যে প্রসেসটা, এটা কিভাবে, মানে ওই যে আইস ব্যাগ অনেকে কিনে, আইস ব্যাগ দিয়ে নিয়ে যাওয়া সম্ভব? এখন রক্ত বলতে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, তোমাকে স্পেসিফিক হতে হবে কি নিচ্ছ তুমি। আমি প্যাক্সেল হোল ব্লাড যেটাই হোক, আইস ব্যাগে কি নিতে পারবো সেটা? আইস ব্যাগস নিতে পারবে না, আমরা কোল্ড বক্স বলতে পারি। হ্যাঁ, আইসের মানে ভিতরে, কোল্ড বক্স, হ্যাঁ রাইট। আইস বক্সে ওটা দিলে নষ্ট হয়ে যাবে। হয়তো বা তুমি যদি টেম্পারেচার মেনটেন করা যায় 4 to 8, অবশ্যই ট্রান্সপোর্ট করতে পারবে। আচ্ছা, এই পরামর্শটা কি রেক্টিসেন্টে দেওয়া হয়? আহ কেউ আমাদের দূরে নিয়ে যায়? খুব একটা নেয় না বাইরে। আচ্ছা, আর আচ্ছা। নোয়াখালী গেলে আমরা দিব না। ঢাকার ভিতরে রক্ত নিয়ে যাওয়ার না, ক্ষেত্রে তারপরেও আমি যদি যদি ব্যক্তিগতভাবে দরকার হয়, তাহলে কি এই পরামর্শটা দেওয়া যেতে পারে না যে আপনি কোল্ড বক্স নিয়ে আসেন, আপা, নিতে আমি পারবেন? একটু একটু এটা এটার সাথে রিস্কি অ্যাড হয়ে করি। যায়, রিস্কি হয়ে যায়। হুম। এটা হচ্ছে যে আমি তো আসলে ওই যে গ্রিন রোডে ব্লাড নেই, তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আসলে রক্ত সরবরাহ ওনাদের পক্ষে হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে ওই ইসের থেকে, কোয়ান্টাম ফাউন্ডেশনের থেকে ব্লাডটা নিয়ে আসলে গ্রিন রোডে আসতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায়। তো সেক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি ওই যে একটা কাগজের ব্যাগের মধ্যে ঢুকায় ব্লাড ব্যাগটা দিয়ে দিত। তো এই প্যাক্সেল ব্লাডটা আর কি। তো ওই সময়ে আসলে আমরা নিজেরা তো আসলে এতটা জানতাম না অ্যাকচুয়ালি কিভাবে পরিবহন করা যোগ্য, আর সবার কাছে তো আসলে এই পরিবহনের যে ঠান্ডা যে ব্যাগটা থাকবে, এটাও আসলে আমার মনে হয় না সবার কাছে অ্যাভেলেবল আছে, কিংবা পরিবহনের জন্য আহ আছে কিনা আমার জানা নাই, যদিও বা থেকে থাকে। তো সেক্ষেত্রে আসলে যে স্যার যেটা বললো যে পরিবহন না করাটাই আসলে ভালো হবে, বাট আসলে আহ, সব সময় তো আসলে ব্লাড পাওয়াটা রোগীদের ক্ষেত্রে খুবই খুবই টাফ হয়ে যায়, কারণ অনেক অনেক রোগী অনেক অনেক জায়গা থেকে ব্লাড নিয়ে আসে, সবার পক্ষে ডোনারও আনা সম্ভব হয় না। আমার ক্ষেত্রে আমি যেরকম চাকরি করি, আমার কর্মক্ষেত্রে অনেকে আমাকে ব্লাড দিতে চায়, বাট আসলে যে সময় চিন্তা করে যে আসলে এই আমি এইখান থেকে গ্রিন রোড যাব, কিংবা হচ্ছে রেড ক্রিসেন্টে যাব, যে আবার ব্লাড দিয়ে আবার আসবো, এই যে যাতায়াতের যে একটা হ্যাসেল, ঢাকার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে 1-1.5 ঘন্টা চলে যায়। তো আমাদের নিজস্ব যদি কাছে ভিতরে ব্লাড ব্যাংক থাকতো, এবং ট্রাভেলিং এর ব্লাড ব্যাগটা নিয়ে যদি যাওয়ার কোনো সুবিধা থেকে থাকে কিংবা থাকতো, তাহলে আমার মনে হয় যে রোগীদের থেকে ডোনাররাও একটু ভালো থাকতো এবং রোগীগুলাও ভালো থাকতে পারতো আর কি, এরকম যদি সেবা থাকতো আর কি।
মুকি, তোমার এটা একদম মানে একটা বাস্তব কথা, হ্যাঁ বাস্তব কথা, এবং এর থেকে আমরা মুক্তি চাই, উত্তরণ চাই, বা এই থেকে আমরা আসলে বেরোতে চাই। তুমি যেটা বলছো এটা আসলে হওয়া আমাদের দায়িত্ব ছিল তোমাদের চাহিদা মতন রক্ত সরবরাহ নিশ্চিত করা। হ্যাঁ, তো ওটা তো আমরা পারছি না। আর তুমি যেটা সমস্যার কথা বললা, ওটা শুধু এতটুকু না, তুমি রক্ত কালেকশন করলা ওখানে, ওখান থেকে তুমি আমাদের সেন্টারে নিয়ে আসলা। আমাদের যদি অনেক চাপ থাকে, আমি তো তোমাকে সাথে সাথে ওটা প্যাক্সেল করে দিতে পারবো না। স্ক্রিন করতে হবে, প্যাক্সেল করতে হবে, ক্রস ম্যাচ করতে হবে। এতে দেখা যাচ্ছে যে তোমার রক্তের যে কোয়ালিটি, ওটা হয়তো বা একটু খারাপ হয়ে যেতেও পারে। আর থ্যালাসেমিয়া তোমরা যারা আছো, তোমরা যত ভালো কোয়ালিটির রক্ত ট্রান্সফিউশন দিতে পারবা, তোমরা তত ভালো থাকবা। রক্ত এক ভাগ রক্ত শরীরে নেওয়া, এটা বড় অর্থে ঠিক আছে, কিন্তু তুমি কত ভালো কোয়ালিটির রক্তটা পাচ্ছ, এটাও আমাদের এনশিওর করতে হবে। হ্যাঁ, এটা একদিনের রক্ত হলে ভালো, হিমোগ্লোবিনের পরিমাণ থাকলে ভালো, কোল্ড চেইন মেনটেন করতে পারলে ভালো। ঠিক আছে, এইগুলোর প্রতিটা জিনিসই এনশিওর করতে হবে। এবং তোমরা শুধুমাত্র এক ব্যাগ রক্ত দিলাম 15 দিন পর পর, 7 দিন পর পর, 1 মাস পর পর, এটা না। এর থেকে আমাদের ভীষণটা হতে হবে, আমরা কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির রক্ত চাই, রক্ত দিতে চাই, দিতে হবে, নিতে হবে, এটাই থাকতে হবে। তো সমস্যা যেটা হচ্ছে যে এই বেস্ট কোয়ালিটির রক্ত খুঁজতে যে দেখা যায় যে গুটি কয়েক ব্লাড ব্যাংক ছাড়া এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। ঢাকার মধ্যেও সমস্যাটা আছে, ঢাকার বাইরে তো এই সমস্যাটা আসলে আরো বেশি। সেখানে তো দেখা যায় যে হোল ব্লাড ছাড়া বা ছাড়া কিছু পাওয়াই যায় না, এরকম। এটা আসলে রোগীদের এই জন্য ওই এক জায়গায় এসে ভিড় করতে হয়, এই জন্য রেড ক্রিসেন্ট বা এরকম ব্লাড ব্যাংক গুলোতে চাপও বেশি পড়ে। উম, এক্স্যাক্টলি। এবং ভালো রক্ত দেওয়ার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি যে নিজস্ব ডোনারের থেকে ব্লাডটা নেওয়ার জন্য। তো আমি যেরকম আমার নিজের ক্ষেত্রে চিন্তা করি যে আমি ভালো থাকার জন্য একটা ভালো ডোনারের কাছ থেকে রক্তটা নিব, আবার পরিপ্রেক্ষিতে ডোনারের দিকেও চিন্তা করতে হয় যে ডোনারের যাতে কোনো অসুবিধা না হয়। সে যদি আমার কারণে হ্যাসেলের শিকার হয়, আজকে না হয় সে দিল, কিন্তু 3 মাস পরে যে সময় আমার আবার ব্লাড লাগবে, সে তো আর আমাকে দিতে চাবে না। তো এই জন্য আসলে চেষ্টা করি, কিংবা আমি নিজে পার্সোনালি চাই যে আসলে আহ, আমি আমার ডোনারকে ভালো রাখি। আচ্ছা, সবার কাছে আমার একটা প্রশ্ন। আমাদের দেশে রক্তের অভাব আছে, রক্ত পাচ্ছি না, দিতে পাচ্ছি না, তোমরা ডোনারদের সাথে মানে অনেক রিকোয়েস্ট করছো। হ্যাঁ, কিন্তু উন্নত বিশ্বে কি এই সমস্যাটা হয়? আমেরিকা, ইউরোপ, জাপান, সিঙ্গাপুরে হয় না। কেন হয় না? কারণ তাদের ম্যাক্সিমাম রক্ত কালেকশন হয় স্বেচ্ছায়, ভলেন্টারি ব্লাড ডোনেশনের মাধ্যমে। এবং আমাদের দেশেও যখন আমরা স্বেচ্ছায় রক্তদাতা বাড়াতে পারবো, স্বেচ্ছায় রক্তদানটা অনেক অনেক 100 ভাগ হয়ে যাবে, তোমাদের প্রত্যেকেরই রক্তের কোয়ালিটি, রক্তের সাপ্লাই এনশিওর হবে। তো যতদিন পর্যন্ত আমরা স্বেচ্ছায় রক্তদাতা ইনশিওর করতে পারবো না, আমাদের এটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে। হুম, আমাদের রক্ত চাহিদা মতন দেওয়া, রক্তের কোয়ালিটি এনশিওর করা, সবকিছুই। তো আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এটাই আমাদের সবার, আমাদের, তোমাদের, ডাক্তার কমিউনিটি বা দেশের সবার উচিত যে আমরা স্বেচ্ছায় রক্তদান করব। কাকে দিচ্ছি, মুকিতকে দিচ্ছি নাকি আমাদের কাকে, ওটা বড় কথা না। বড় কথা হলো আমাদের মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করছি, প্রতিটা জায়গায় পর্যাপ্ত রক্ত থাকছে, তোমাদের যখনই প্রয়োজন তোমরা রক্ত পাচ্ছ। এই ধরনের একটা আমাদের ভিতর প্রবণতা তৈরি করতে হবে। এবং ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ বা রিপ্লেসমেন্ট ডোনেশন, এটার পিছনে আমরা যত যাব ততই আমাদের এই কষ্টটা দূর হবে না। বাট স্যার, এইখানে আমার একটু কথা হচ্ছে যে আমরা আহ
আসলে কি ডোনেশনের জন্য অ্যাওয়ারনেস ঠিক মতো ক্রিয়েট করতে পারতেছি, সেটা গভর্নমেন্ট থেকে হোক কিংবা ইনস্টিটিউশনের থেকে হোক কিংবা সামওয়্যার এলস, যে কোনো জায়গা থেকে হতে পারে। বাট আমার মনে হয় না যে ওই রেড ক্রিসেন্ট কিংবা হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের এই রাস্তার মোড়ে কয়েকটা ট্রাক ছাড়া আসলে ওরকম ভাবে আমি দেখি না যে আসলে কোথাও এগুলার ক্যাম্পেইন হচ্ছে। আমাদের পাঠ্যপুস্তকেও আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় না, কিংবা টিভিতেও আসলে আসে না যে আসলে 3 মাস পর পর রক্ত দিলে যে একজন মানুষ ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এই বিষয়গুলো আসলে কোথাও ফলো করা হয় না। তো আমার মনে হয় যে যার শুধু ব্লাড ডোনাররা ব্লাড দিচ্ছে, আমরা নিচ্ছি, এইটা আসলে অন্যভাবে আসলে ডাইভার্ট করা যায় কিনা, আহ, এইটা আসলে একটা দেখার বিষয়। এবং যদিও বা আম, আমরা যারা ব্লাড নেই তারা আসলে ওই যে টাকা কিংবা আসলে একবেলা খাওয়াই দিলাম কিংবা ওই সামান্য একটু জেস্চার দেখাইলাম, এছাড়া আমার মনে হয় রিওয়ার্ড টাইপের যদি গভর্নমেন্টের থেকে কোনো কিছু করা যেতে পারে, আহ তাইলে আমার মনে হয় এই জিনিসটা আরেকটু ভালো হয়। মুকিত, আমি তোমার সাথে একমত। আসলে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির বা ব্লাড প্রোগ্রামের একটা মূল দায়িত্ব কিন্তু স্বেচ্ছায় রক্তদাতাদের মোটিভেট করা। এবং আমরা করতে চাই, কিন্তু আমরা মাঝে মাঝে পারি না, এটাও সত্যি কথা। এর কারণ হলো আলাদা। যখন আমাদের কাছে কেউ আসে যে ফ্রেশ রক্ত লাগবে, ডোনারের রক্ত লাগবে, তো আমাদের কাছে হয়তো 100 ব্যাগ রক্ত আছে, কিন্তু কেউ নিচ্ছে না। কেন নিচ্ছে না? ডাক্তার লিখে দিছে যে ডোনার নিয়ে আসেন, ফ্রেশ রক্ত লাগবে, তাজা রক্ত লাগবে। তো সবকিছু মিলে এটা একটা জটিল সিচুয়েশন। এর থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত। আর আমরা হলো ভুক্তভোগী, তোমরাও আমরাও, কিন্তু এই সমাধানটা আমাদেরই হাতে। স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নরিন বলো। স্যার আমার ডাক নামটা মনে আছে, ধন্যবাদ স্যার। স্যার আমি অ্যাড করতে চাচ্ছিলাম, আপনি তো জানেন যে আমার ফ্যামিলিতে প্রচুর ডোনার এবং 2-4টা ক্রেস্ট পাওয়া ডোনার, সার্টিফিকেট পাওয়া ডোনার সব। তো এখন তারা বেশিরভাগই কিন্তু বিমুখ হয়ে যাচ্ছে। শুধু রিসেন্ট জানেন যে আমার যে ছোট ছোট কিছু নিয়ে যেতাম সাথে, ওরাও বয়স হয়েছে, ওরাও ব্লাড দিতে চাচ্ছে। তো ওদের মধ্যে থেকেও মোটিভেট করে ব্লাড নেওয়া হচ্ছে, কিন্তু তারা তারা আসলে মোটিভেটেড হতে পারছে না। কারণ হচ্ছে 1 ব্যাগ ডোনেট করার সাথে সাথে তারা এখন কোনো কার্ড পাচ্ছে না। তাছাড়া কার্ড যদি কেউ হোল্ডার থাকছে, সেটা কার্ডে এন্ট্রি হলেও তারা রিওয়ার্ড পাচ্ছে না। আগে ক্রেস্ট দেওয়া হতো, সার্টিফিকেট দেওয়া হতো, বড় করে আয়োজন করা হতো, কিন্তু এখন তো সেটা নেই। আদার্স কোনো কিন্তু রিওয়ার্ডও নেই। তো ডোনারদেরকে মোটিভেট করার জন্য যে কিছু মোটো ছিল আগে, এখন কিন্তু সেগুলাও স্যার নেই, যে আমরা ওনাদেরকে কোনো না কোনো ভাবে আকৃষ্ট করতে পারবো, বা অন্যরা যে স্বেচ্ছায় রক্তদান করবে সেটা আকৃষ্ট করতে পারবো, সেটা আসলে বলা সম্ভব হচ্ছে না এখন। আচ্ছা, আসলে আমাদের একটা নিয়মিত প্রতি বছর 14 জুন আমরা ব্যাপকভাবে পালন করতাম। এই সমস্ত অনুষ্ঠানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা আইএফআরসি, আইসিআরসি, আমাদের চেয়ারম্যান স্যার সবাই অংশগ্রহণ করতেন এবং আমরা ব্যাপকভাবে প্রতিষ্ঠান, রক্তদাতা সবাইকে ক্রেস্ট দিতাম। কিন্তু কোভিড এর শুরু থেকে আমাদের ভাটা পড়ে গেছে। যে কোভিড গেল, তারপরে যেমন এবছরই ঈদ, হ্যাঁ 14 জুন আজকে বিশ্ব রক্তদাতা দিবস, কিন্তু আমরা করতে পারছি না। আমরা কখন করব? ঈদের ছুটির পরে করব। হ্যাঁ, এরকম একটা প্ল্যান আছে। তো গত বছরের ঠিক এভাবেই হয়নি। হুম, প্রতি বছর কোনো না কোনো ঝামেলা হচ্ছে। তো আশা করছি আমরা আগামীতে আরো সুন্দরভাবে যত রক্তদাতা প্রতিষ্ঠান বা সংগঠন সবাইকেই পুরস্কৃত করব, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব এবং অনুরোধ করব তারা যাতে এই স্বেচ্ছায় রক্তদানটা কন্টিনিউ করে। হ্যাঁ, আর স্যার এই ব্যাপারে আমার একটু কথা আছে। বলো। আমার আহ নিজস্ব ব্লাড ডোনার সবাই। তো সবাই যখন রেড ক্রিসেন্টে ব্লাড দেয়, যেমন আমার এক ডোনার কোয়ান্টামে ব্লাড দিত আগে, তারপর আমার সাথে আইসিটি ম্যাচ করার পর থেকে আমাকে ব্লাড দেয়। তো
উনি কোয়ান্টামে ব্লাড দিলে এখন 50 ব্যাগের মতো হয়ে যেত, উনি ওইখান থেকে পুরস্কার পেত। তো এইখানে আসার পরে তো সে ওই হিসাবটাও থাকে না, পুরস্কারটাও হয় না, এবং কোন রকম মানে এমনকি সে এক ব্যাগ ব্লাড দিচ্ছে, ওই যে ব্যাগের যে ব্যাগের পরিবর্তে সে ব্যাগের নিজে কোনো পরিবর্তে সুবিধা পাচ্ছে জি না। আপু, জি আপু। হ্যাঁ, নিজে কোনো যে এক ব্যাগ ব্লাড দিয়ে গেছি আমি, আমার কোনো প্রয়োজন আমি এক ব্যাগ পাবো, যেটা আপনাদের একটা ইয়া ছিল, নীতিমালায় ছিল যে কেউ একজন ডোনেট করে গেলে সে এক ব্যাগ পাবে পরে। কিন্তু যে ডোনারটা আমাকে দিয়ে ফেললো, সে কিন্তু আর এই ব্যাগের পরিবর্তে পাচ্ছে না, মানে তার কোনো বেনিফিট হচ্ছে না, সে ওটা টোটালি কার্ডে আমার এন্ট্রি বেনিফিটের হচ্ছে না। জন্য আসছে। হুম। তো এই এই জিনিসটা কিন্তু তাদেরকে ডিমোটিভেট করতেছে, এবং অন্যদেরকে মানে আমরা মোটিভেট করার জন্য সেটা মানে ইয়া করব, আমরা চেষ্টা করব। এই চেষ্টাটা আপনারা যদি মানে উদ্যোগ নেন, আমাদের জন্য এই রক্ত পাওয়াগুলো সহজ হয়, এবং আমাদের ডোনার গুলো স্বচ্ছন্দে দিয়ে যাবে। যদি আপনারা ধরেন ব্লাডের পরিবর্তে একটা কার্ড দিলেন, সেই কার্ডে থাকলো যে সে 30 ব্যাগ 50 ব্যাগে একটা পুরস্কার দিলেন কোয়ান্টামের মতো, একটা ইয়া দিলেন, তাদেরকে রিওয়ার্ড দিলেন, তারা সেটা কিন্তু ড্রয়িং রুমে সাজায় রাখলো যে আমি এতবার ব্লাড দিয়েছি। এই যে যে তাদের মধ্যে একটা উদ্যমতা চলে আসবে, তারা ব্লাড দিবে, তাদের পাশাপাশি তাদের উত্তরসূরি যারা তারাও ব্লাড দিবে, তখন কিন্তু কিছুটা হলেও ডোনার বাড়বে। এই বাড়ার পেছনে আপনারা যদি একটু উদ্যোগ নিতেন। আমরা দিই দিই কিন্তু জাস্ট বললাম কোভিড এর পর থেকে এটা কিছুটা ভাটা পড়ে গেছে। তো কিন্তু আশা এইভাবে করছি কি 50 ব্যাগ 30 ব্যাগ হ্যাঁ এরকম দিতেন আপনারা? আমরা 100 মানে আমাদের একটা স্লট ছিল। সবচেয়ে বেশি আমাদের এখানে রক্ত দিছে জনাব মাসুদ। হ্যাঁ, প্রায় 110 ব্যাগ মতন রক্ত দান করছেন। এবং আমাদের 100, তারপরে 90, 80, 70 এরকম ভাবে একটা গ্রুপ করা আছে, লিস্টও আছে। তো আমরা বিশ্ব রক্তদাতা দিবসে ওদেরকে বাই রোটেশনে সবসময় ইনভাইট করতাম, ক্রেস্ট দিতাম। শুধু রক্তদাতা না, যে সমস্ত প্রতিষ্ঠান তোমার রক্তদান করে থাকে তাদেরকে আমরা ক্রেস্ট দিতাম। ঠিক আছে, তারপর সংগঠন, বিভিন্ন সংগঠক, তাদেরকে আমরা ক্রেস্ট দিতাম। তো আশা করছি হ্যাঁ এবছর থেকে আবার শুরু করব। আমাদের একটা সিদ্ধান্ত আছে যে ঈদের জন্য আমরা 14 জন করতে পারিনি, কিন্তু করবো এটা আমরা। এবং আমরা একটা প্ল্যান করছি, লিস্টও করছি, হয়তো বা জানাবো। আর আহ, আমাদের যে আমি ডোনার, আপা ব্যক্তিগত ডোনাররা এরা কি পাবে? আপা আপা আমি আমি একটু অ্যাড করতে চাই, তো সেটা ডোনাররা কি হচ্ছে যে এইটার অধিভুক্ত থাকবে? হুম। হ্যালো হ্যাঁ, হ্যাঁ। আপা, আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা যা শুধু ক্রেস্ট কিংবা একটা ডোনার কার্ড, তারপরে হচ্ছে কিংবা একটা মেডেল কিংবা একটা সার্টিফিকেটে আটকায় আছি, কিন্তু কিন্তু আমার মনে হয় যদি আমরা লাইক বড় কোনো ব্লাড ব্যাংক কিংবা ইসের সাথে, হসপিটালের সাথে কোলাবোরেশন করে যদি অ্যাজ লাইক ইসের মাধ্যমে আগাইতে পারি। ধরেন আমার কাছে একজন ডোনার আছে, সেই ডোনারটা রেগুলার বেসিসে ব্লাড দিচ্ছে রেড ক্রিসেন্টে। তো রেড ক্রিসেন্টের সাথে কোলাব আছে অ্যাপোলো হসপিটাল, কিংবা হচ্ছে রেড ক্রিসেন্টের সাথে আছে পপুলার ডায়াগনস্টিক। তো ওই যে ডোনারটা আছে, ওই ডোনারের যে প্রায়োরিটি কার্ড অর সামথিং এলস, যেটা আসলে রেড ক্রিসেন্টের সাথে মার্জ আপ আছে, সেইটা যদি সে ওই হসপিটাল ডায়াগনস্টিক হোয়াট এভার ইট ইজ ওইখানে গিয়ে যদি শো করে, তাহলে এইটার উপরে সে ওইখানে 15% এর মতন একটা ডিসকাউন্ট পাচ্ছে। কিংবা ওইখানে সে এই কার্ডটা শো করলে তার যে ওইখানে ট্রিটমেন্ট আসতেছে কিংবা সেইখান থেকে পারচেস করতেছে, হইতে পারে মেট্রো রেলে সে ট্রাভেল করতেছে, সেইখানে তার একটা প্রায়োরিটি পাচ্ছে বাই ডোনেটিং হিজ ব্লাড, রাইট? তো সে যে অ্যাকচুয়ালি বাংলাদেশে ভূমিকা রাখতেছে কিংবা রোগীদের বাঁচিয়ে রাখতেছে তার শরীরের সবচেয়ে মানে মূল্যবান সম্পদ দিয়ে, কিংবা থ্যালাসেমিয়া রোগীদের হাজার হাজার রোগীকে সে বাঁচায় রাখছে তার রক্ত দিয়ে। এই জিনিসটা আসলে আমার মনে হয় যে এইভাবে তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ এইটা আসলে সত্যি আহ মানে ভাবায় আমাকে যে আসলে সে তার জব, চাকরি, রাস্তাঘাট কোনো কিছু না দেখে, আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে গ্রিন রোডের মতন একটা এরিয়ার মধ্যে হাঁটু পানি সে ভ্যান গাড়ি দিয়ে উঠে তারপরে আমাকে এসে ব্লাড দিয়ে গেছে।
এবং আমি তারে দেখে কি আসলে কাঁদবো না কি করব, আমি নিজে হইলে আসলে ব্লাড ডোনেট করতাম না এরকম জায়গায় গিয়ে, কিন্তু সে আমাকে এসে এই বৃষ্টির মধ্যে হাঁটু পানির মধ্যে এসে ব্লাড ডোনেট করে গেছে। তো এইটা আসলে তো একবেলা খাওয়ায় কিংবা টাকা পয়সা দিয়ে আসলে কোনোভাবে পূরণ করা সম্ভব না, ঠিক না? মুকিত, আমি তোমার সাথে একমত। এবং আসলে দানের কোনো প্রতিদান হয় না, এবং এইগুলো যদি আমরা করতে পারি, করা উচিত, তাহলে অসাধারণ মানে ভালো কাজের স্বীকৃতি দেওয়া হবে। আজকে না হলে আমার মনে হয় ভবিষ্যতে হওয়া উচিত। কারণ রক্তদান যিনি করছেন এর কোনো প্রতিদান নেই। হ্যাঁ, এটা হলো যে সদকায়ে জারিয়া, মানবতা, সবকিছু মিলে মানে নিজেরকে ভালো রাখা, ভালো থাকা বা মানব প্রেমেরই একটা প্রমাণ। তো আশা করছি হ্যাঁ, কোনো না কোনো দিন যারা রক্তদান করবেন আমরা আরো আরো বেশি সম্মানিত করতে পারবো তাদেরকে, তাদের ভালোবাসতে পারবো, এবং তাদেরও উপকারে আমরা আসতে পারবো। তো আমরা এটাই, অল ভাইয়া দ্য এই বেস্ট। জিনিসটা মাথায় রাখতে পারি, এই জিনিসটা যদি মাথায় রেখে আমরা কাজ শুরু করে দিই, তাই না? হ্যাঁ, আমরা চাই আমরা কোনো মানে পিছিয়ে তাকাবো না, আশেপাশে দেখবো না, ভালো একটা শুরু করি। জি। থেমে যাব না, হয়তো বা বাধা আসবে, পারবো না, কিন্তু আমি তুমি না পারলেও কেউ না কেউ পারবে, এটাই। এবং এটা হলো স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমেই সম্ভব। এই যে বিশ্ব রক্তদান দিবস আজকে সারা পৃথিবীতে পালন করছি, এই যে মুকিত যেটা বললো, এটার জন্যই। যারা রক্তদান করছেন তারা এই যে ভ্যানে করে বৃষ্টির ভিতরে এসে রক্তদান করে যাচ্ছেন, আমরা 14ই জুন তাদেরকেই স্মরণ করি যে তোমরা বীর, তোমাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের প্রতিদান দেওয়ার মতন কিচ্ছু নেই, শুধুমাত্র দোয়াই করা আছে। তো তাও ভালো যে 14ই জুন আমরা কোনো না কোনো ভাবে তাদের স্মরণ করছি বিভিন্ন সারা পৃথিবীতে। তো এটা আরো ব্যাপক হোক, আরো সুন্দর হোক। আর আরেকটা ব্যাপারও, আমাদের ডোনারদের ভিতরেও চেঞ্জ আসা উচিত। আমরা এতক্ষণে যেটা মানবপ্রেম বললাম ইত্যাদি, এগুলো না ও আমাদের ডোনারদের ভিতরে মোটিভেট করতে হবে। স্বেচ্ছায় রক্তদান মানে কিন্তু, হ্যাঁ, এর মাধ্যমে কোনো রিওয়ার্ড, কোনো কিছু আশা করাটা কিছুটা কনফ্লিক্টিং ডেফিনেশনে যেটা লেখা। হ্যাঁ, তো আমাদেরকে এইভাবে ভাবতে হবে, আমি রক্তদান করছি, স্বেচ্ছায় রক্তদান করছি, কাকে দিচ্ছি জানি না। হুম। তো কে ফোন করলো যে রক্ত দিব বা অন্য কাউকে দিব না, এরকম যাতে, এর থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি। হ্যাঁ। আসলে স্যার যেটা হয়েছে যে যারা রক্ত দিচ্ছে তারা হয়তো ওগুলো ভাবতেছে না, কিন্তু আমরা তো ঋণী, আমরা সারাক্ষণ ভাবি তাদেরকে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব। এক্স্যাক্টলি, এই জন্য 14ই জুন। হ্যাঁ, এই যারা জন্যই আমরা নতুন ভাবন খাতে। এই জন্য যারা 14ই নতুন জুন। ডোনার তৈরি হচ্ছে তাদের মধ্যে রক্তদানের উপকারিতা সম্পর্কে ইয়ে করতে হবে, কাউন্সেলিং বা জানাইতে হবে, তাহলে আরো বেশি রক্তদানের তারা আগ্রহী হবে। এটা তো চাই, এই দায়িত্বটা তো অনেকটা আমাদের, কিন্তু আলো পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যেমন ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশনের উপরেই কিন্তু ওদের বিভিন্ন ভাবে অ্যানিমেশন হোক বা প্র্যাকটিক্যালি ওদেরকে মোটিভেশন শেখানো হয়। হুম। মোটিভেশনাল কাজগুলো করলে হ্যাঁ, তাহলে এই যে রক্তদান করতে আগ্রহী করবে। প্লেকার্ড দিয়ে আমার ব্লাড গ্রুপ এ, এইটা কেন দিচ্ছি, কাকে দিচ্ছি, হ্যাঁ, এরকম ভাবে ওদেরকে শেখানো হয়। আমাদের হয়তো বা অনেক কিছুই হয়ে যেতে পারলে ভালো হয়, কিন্তু এই জিনিসগুলো তো আসলে ওনাদের কাছে একেবারেই তুচ্ছ, আমাদের কাছে অনেক বড়, কারণ আমরা প্রতি মুহূর্তে তাদের দিয়েই চলি। তো আমাদের কাছে অনেক বড়, হয়তোবা অনেককে এই ব্যাপারটা বুঝবেই না, একটা ডলারের মূল্য কত আমাদের কাছে অনেকে বুঝবে না। তো আহ এইখানে ভাইয়া একটা আমার একটু কোশ্চেন ছিল, কোশ্চেনটা কোশ্চেনটা এরকম যে একটা ব্লাড ডোনার ঠিক কোন পর্যায়ে গেলে ব্লাড দিতে পারবে, মানে তার ক্রাইটেরিয়াটা কি, যে আহ, তার শারীরিক কোন পর্যায়ে থাকলে সে ব্লাড দিতে পারবে?
এটা একটা চমৎকার প্রশ্ন। তো এটা হলো যে এক এক দেশে এক এক ধরনের আইন কানুন বা বিধি নিষেধ। হ্যাঁ, আমাদের দেশে যেমন একটা বয়স 18 থেকে 60 বছর, ওজন 45 কেজি কমপক্ষে, তারপরে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে, নির্দিষ্ট দিনের ভিতরে ডোনেশন দেয়নি, এই ধরনের অনেক কিছু আছে। তো এটা মূলত একজন ডাক্তারের ডোনার সিলেকশনটা খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা যখনই একটা সঠিক ডোনার সিলেকশন করতে পারবো বেসড অন বয়স, তার শারীরিক, মানসিক বা মেডিকেল হিস্টরি, ডোনার সিলেক্ট করতে পারবো, তার রক্তটাও সুন্দর হবে, রক্তদানের সময়ও তার কোনো সমস্যা হবে না, রক্তদানের পরেও তার কোনো সমস্যা হবে না। তো ডোনার সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে তোমার প্রি ডোনেশন কাউন্সিলিং, ডিউরিং ডোনেশন কাউন্সিলিং, পোস্ট ডোনেশন কাউন্সিলিং, এগুলো আসলে প্রয়োজন। আমাদের অনেক ডোনারের মধ্যে মানে অনেকের মধ্যে ব্লাড ডোনেট করা নিয়ে খুব ভয় কাজ করে। তাদেরকে আমরা কিভাবে কাউন্সিলিং করতে পারি যে তোমার এই ক্রাইটেরিয়া আছে, তুমি ব্লাড দিতে পারো, তোমার ওজন এই, তোমার করো এত পরিমাণ দিবা, এরকম কোনো উম, যদি কিছু বলার, ডোনার মানে ডোনার গ্রো করার জন্য আমরাও যেন মোটিভেট করতে পারি, আপনি যদি কিছু আম, বলতেন। এটা আসলে ডোনারের কিসের ভয় নির্দিষ্ট করা উচিত। কেউ হয়তো শুয়ের ভয় পায়, কেউ ট্রাফিক জ্যামের ভয় পায়, কেউ মনে করে যে না আমার প্রতিবেশীকে রক্ত দিব, অন্য কাউকে দিব না। হ্যাঁ, তো অনেকে ঢাকার বাইরে থাকে, ফোন করলে। তো সবকিছু মিলে সমাধান ওটাই, স্বেচ্ছায় রক্তদাতা, ওরা কোনো কিছু ভয় পাবে অনেকে তো না। মনে করে আমার শরীর অনেক শুকনা, আমি দিতে পারবো না, কিংবা আমার এই আমি দিতে পারবো না, এরকম এরকম ব্যাপার আছে। কিন্তু এখানে কি না, মোটা আমাদের শুকনা কিংবা ডোনার সিলেকশনে একটা ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, ওই এসওপিটা আমরা ফলো করি। তো যেমন বয়স যদি 18 হয়, ওজন যদি তার বেশি হয়, তো সে রক্তদান করতে পারে। হ্যাঁ, উপযোগী, অবশ্যই রক্তদানের জন্য সে উপযোগী। আর তার যদি অসুখ বিসুখ না থাকে, ঠিক আছে, সুস্থ থাকে, তাহলে অবশ্যই দিতে পারে। সোনিয়া আরেকটা হ্যাঁ, সোনিয়া আপু একটু প্রশ্ন করতে চাচ্ছেন, চ্যাট আচ্ছা বক্সে এটার সাথে লিখেছেন আপু রিলেটেড একটু প্রশ্নটা করতে। শুনি একটু পরে, আচ্ছা। আমি রিলেটেড একটা কোশ্চেন করি। সেটা হলো যে আমি যতটুকু জানি যে একজন আহ সুস্থ মানুষ প্রতি কেজি ওজনে ছেলেরা 75 ml ব্লাড উৎপাদন করে, এবং তার নিজস্ব শরীরের জন্য দরকার হয় 50 ml। আর একটা মেয়ে উৎপাদন করে 65 ml, এবং তার দরকার হয় 50 ml। তাহলে কিন্তু প্রত্যেকটা ছেলের পার কেজিতে 25 ml বাড়তি থাকে, মেয়েদের পার কেজিতে 16 ml বাড়তি থাকে, যেখানে সে ব্লাড দিতে গেলে সর্বোচ্চ 10 ml দেয় পার কেজিতে। তাহলে তারা কেন ভয় পাবে, মানে এই জিনিস নিয়ে যদি আপনি কিছু বলতেন, মানে এই ব্যাপারটা আপনি যদি ভালো করে বলেন আমরা আরেকজনকে ভালো করে বোঝাতে পারবো। প্রথমত যে ভয় পাচ্ছে তাকে জিজ্ঞেস করা উচিত তুমি ভয় পাচ্ছ কেন, এক। আর দুই হলো যে খুব সহজভাবে যদি বলি, তুমি যে তথ্যটা দিলে এটা ঠিক আছে, কিন্তু খুব সহজভাবে বলতে গেলে প্রতি কেজি বডি ওয়েটের থেকে আমরা 10 ml রক্ত কালেকশন করতে পারি। এখন কারো যদি 50 কেজি হয়, তা আমরা হয়তো 500 ml রক্ত কালেকশন করতে পারবো। কারো যদি 100 কেজি ওজন হয়, আমরা হয়তো আরো বেশি কালেকশন করতে পারবো। কিন্তু রক্তের ব্যাগের ভিতরে তো শুধু রক্ত থাকে না, এখন আরো অনেক কিছু থাকে। ফ্লুইড কম্পোনেন্ট থাকে, সেলুলার কম্পোনেন্ট থাকে, প্রোটিন থাকে, হরমোন থাকে, হ্যাঁ, বিভিন্ন ফ্যাক্টর থাকে। তো সায়েন্টিফিক্যালি সাধারণত আমরা 1 ইউনিট রক্তই একসময় কালেকশন করে থাকি। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এখন কিন্তু রক্তটা এইভাবে নেই, রক্তের কম্পোনেন্ট বা উপাদানটাই বেশি পপুলার।
না আমার রক্ত লাগবে, 1 ব্যাগ রক্ত লাগবে, এটা বললে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। কারোর হয়তো বা লাগবে প্লাজমা, কারোর লাগবে প্লাটলেট, কারোর লাগবে আরবিসি, কারো হোল ব্লাড, কারোর ফ্যাক্টর এক। আর দ্বিতীয়ত হলো যে এখন কালেকশন পদ্ধতিটাও কিন্তু অনেক ডেভেলপ করছে। কারো হোল ব্লাড কালেকশন হয়, কারোর কাছ থেকে অ্যাফোরেসিস এর মাধ্যমে রক্ত কালেকশন করা হয়। দ্বিতীয়ত রক্তের ব্যাগও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। 450 ml এর ব্যাগ আছে, 200 ml এর ব্যাগ আছে, 100 ml এর ব্যাগ আছে। তো এটা ডিপেন্ড করে কি ধরনের কম্পোনেন্ট কালেকশন করলাম, কত ml কালেকশন করলাম, কিভাবে কালেকশন করলাম। তো সবকিছুর উপরে ভিত্তি করেই আসলে আমাদের বলা উচিত তুমি 3 মাস পরে, 2 মাস পরে, 4 মাস পরে রক্ত দিবে কি দিবে না। জি। সোনিয়া, সোনিয়া আছো? জি আপু আছি, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমি সোনিয়া রেজিনা। আমার আরেকটা পরিচয় আছে, আমি রকিবুল ইসলাম রুশো, থ্যালাসেমিয়া পেশেন্ট। আপনাদের ওখানে অনেক বছর ব্লাড নিয়েছে ছোটবেলায়, আমি ওনার ওয়াইফ হই আর কি। তো আমার শাশুড়ি আপনাকে দেখে চিনেছে। আসলে আমি এই মুহূর্তে বাসায় আছি, আমি বেশি সময় নষ্ট করব না। প্রফেশনালি আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষিকা। আমার 2 ভাবে ব্লাড কালেকশন এবং ব্লাড ডোনেশনের সাথে এঙ্গেজমেন্ট আছে। তো আমি এই ইনভাইটেশনটা আসলে মানে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। ফারিন আমার একটা রিসার্চ গ্রুপ এটা পোস্ট করেছিল, ফারিনকে ধন্যবাদ। তো আমি 2টা কথা বলতে চাই, আমি বেশি সময় নষ্ট করব না। এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা থ্যালাসেমিয়ার জন্য না, আসলে ব্লাড যারা ডোনেট করে তারা তো বিভিন্ন পারপাসে ব্লাড ডোনেট করে, এবং যারা স্বেচ্ছায় রক্ত দেয় তারা সত্যি কথা বলতে কোনো বিনিময়ের জন্য দেয় না। তো আমি ইউনিভার্সিটিতে থাকার কারণে দেখা যায় যে আমাদের অনেক সংখ্যক শিক্ষার্থী আছে যারা রেগুলার ব্লাড ডোনেট করে। আমার শাশুড়ি কিডনি পেশেন্ট, তার জন্য ব্লাড লাগলেই পাই। আমার হাজবেন্ডেরও ব্লাড লাগে, তো আগে রেড ক্রিসেন্ট থেকে নিত, ইদানিং কোয়ান্টাম থেকে নেয়, বা পার্সোনাল ডোনার আছে আমাদের পরিচিত কয়েকজন, তারা দিয়ে থাকে। তো আমি আসলে স্যার যেটা বুঝি যে এই যে ভয়ের বিষয়টা আসলো, মূলত সুইয়ের ভয় একটা বিষয়। আর একটা অনেকে চিন্তা করে যে কোথাও গিয়ে দিয়ে আসতে, এখন যে পরিমাণ জ্যাম ঠেলে কোথাও যে দিয়ে আসবে, দূরে কোথাও রোগীকে ব্লাড দেওয়ার কথা শুনলে অনেক সময় অনেক আগ্রহী হয় না। এটা একটা মানে এই জায়গায় যারা রক্তগ্রহীতা তারা যদি এনশিওর করে যে অ্যাটলিস্ট তার যাতায়াত খরচটা যদি, এটা তো আসলে কেউ চাইবে না, কিন্তু নিজে থেকে আমি মনে করি এটা দিয়ে দেওয়া উচিত। কারণ আমার মোস্ট অফ দা ব্লাড ডোনার হচ্ছে শিক্ষার্থী। কারণ জবে ঢুকে গেলে অনেকে আসলে ব্লাড দেওয়ার সময় সুযোগ অনেক সময় পায় না, কিন্তু শিক্ষার্থীরা যেভাবে দেয় তারা তো ইনকাম করে না, তারা অনেক সময় চিন্তা করে আমি যে যাব আমার যে খরচ হবে, আমাকে তো নাও দিতে পারে, এবং মুখ ফুটে চাইতেও পারে না। তখন হয়তো আমরা যদি একটা অ্যাসুরেন্স দিতে পারি যে নিজে থেকে বলে দেওয়া, এটা একটা। আর স্যার নতুন ডোনার তৈরি করার ব্যাপারে, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমরা দেখতাম যে ব্লাড ক্যাম্প গুলো বিশ্ববিদ্যালয়ে এসে ব্লাড সংগ্রহ করতো, এবং আমার বিশ্ববিদ্যালয়ে আমি 2-3 বার অ্যারেঞ্জ করেছি। থ্যালাসেমিয়া সোসাইটি, থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সাথে আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ নিয়ে কাজ করি। বেশ কয়েকবার আমরা টেস্ট বা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন অ্যারেঞ্জ করেছি। তো রেড ক্রিসেন্টের সাথে কখনো কাজ করার সুযোগ হয়নি, আমি ইনভাইটও করে দিচ্ছি এই সাথে যে কখনো যদি তারা চান আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে আমি সহযোগিতা করব অবশ্যই। তবে আমার মনে হয় কিছু যদি নতুন করে প্রচারণা সম্পর্কিত কিছু কন্টেন্ট যদি তৈরি করা যায়। মুকুল আপু খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন, এই জায়গাগুলোতে খুব মানে মিস ইনফরমেশন আছে ব্লাড ডোনারদের, যে ডোনেট করতে পারতে যেমন আমি কিন্তু 18 বছর বয়স থেকে ব্লাড ডোনেট করতে চাইতাম, আমি এখন 1 ব্যাগও ডোনেট করতে পারিনি, কারণ আমি যখন চাইতাম তখন আমার ওজন ছিল না, 45-এর কম ছিল। আর এখন যে আমার ওজনটা হয়েছে ঠিক মতো, এখন আমি আবার হরমোনাল মেডিসিন খাওয়ার কারণে দিতে পারি না। তো এটা আমার একটা দুঃখ। তো আমিও আমার শাশুড়ির জন্য অনেক সময় স্টুডেন্ট ডোনার এনে দেখেছি, কারো হিমোগ্লোবিন কম, রিজেক্ট হয়ে গেছে, কারো হয়তো মেডিকেশন আছে, রিজেক্ট হয়ে গেছে। তো একটা ডোনার কি কি যোগ্যতা থাকলে দিতে পারবে, এরকম যদি কিছু সহজবোধ্য লিফলেট অল্প কথায় যদি এটা সরকারি ভাবে বা আপনাদের ইনস্টিটিউশন থেকে তৈরি করে মানে গণহারে সার্কুলেট করার ব্যবস্থা করা যায়,
সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক মানুষ আগ্রহী হবে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে এখন প্রচুর শিক্ষার্থী, আমাদের জনসংখ্যার চাপও বেড়েছে, রক্ত গ্রহীতাও যেমন বাড়ছে, রক্তদাতা সেই তুলনায় অপ্রতুল। তো এটা বাড়ানোর জন্য আমি মনে করি যে প্রচারণাটা খুব দরকার। কারণ একটা সময় আসবে যে প্রতিদানের জন্য তারা দিবে না, কিন্তু যখন বুঝতে পারবে কেন প্রয়োজন বা কখন দিতে পারবে, তখন নিজে থেকে গিয়ে তারা একজন গ্রহীতাকে রক্ত দিয়ে আসবে বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মুকুল আপা, আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। সোনিয়া, তোমার প্রতিটা কথাই বাস্তব। তুমি যে পয়েন্টগুলো বললে না, সেটা জি কিন্তু জি স্যার। বাস্তবতা, এবং তোমার প্রেক্ষাপটে এগুলো আমরা মেনে নিচ্ছি। ভবিষ্যতে কি হবে আমি জানি না। তো তোমার ইউনিভার্সিটির নাম কি বলো? আমি আছি উত্তরা বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভার্সিটি। আগামী এটা এখন সপ্তাহে ঈদের পর পরে জি। আমি তোমাদের ওখানে একটা ইনভাইটেশন লেটার পাঠাবো। আমরা ওখানে যে মোটিভেশন করব, প্রথমত মোটিভেশন, তারপরে সম্ভবত একটা জি স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান করব। জি, অবশ্যই। আমি যতটুকু আমার সাধ্যে আছে, আমরা অলরেডি থ্যালাসেমিয়া সমিতি ইনফ্যাক্ট আমি একটু জানিয়েও দিতে চাই, থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সাথে আমরা বেশ অনেক বছর ধরে কাজ করেছি। থ্যালাসেমিয়া সমিতি আমাদের অনেক ব্লাড টেস্টও করে দিয়েছে। থ্যালাসেমিয়া যে আইডেন্টিফিকেশন টেস্টটা, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, বিনামূল্যে বা কম খরচে আমরা তাদের মাধ্যমে তিনবার আমাদের ইউনিভার্সিটিতে এটা করেছি এবং অনেক ক্যারিয়ার পেয়েছি যাদের আমরা সচেতন করেছি। তো সামনের মাসে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আসছে, আমাদের এখানে ব্লাড কালেক্ট করবে তারা। তো একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে হয়তো আমরা রেড ক্রিসেন্টের সাথেও কোলাবে ইনশাল্লাহ যেতে পারবো। তো এভাবে আরো বিশ্ববিদ্যালয়ের সাথে আমি কানেক্টও করিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, যদি স্যাররা চান। আমার ফ্রেন্ডরা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে, ঢাকা ভার্সিটিতে আমি পড়েছি, সেখানেও আমাদের পরিচিত অনেকে আছে। তো পাবলিক গুলো তাও মোটামুটি জানে বিষয়গুলো, কিন্তু প্রাইভেটে এই জায়গাগুলোতে অনেক ঘাটতি রয়ে গেছে। ব্লাড ডোনার্স ক্লাব আছে সব ইউনিভার্সিটিতেই, সেগুলোর সাথে আমি ট্যাগ করিয়ে দিতে পারবো কেউ যদি হ্যাঁ, আগ্রহী হয়। অপেক্ষা করব এবং অনুরোধ করব যে আমরা আসলে রেড ক্রিসেন্ট সোসাইটির একটা মূল দায়িত্ব হলো যে স্বেচ্ছায় রক্তদানটা প্রমোট করা। হ্যাঁ, আমাদের এটা একটা লক্ষ্য, বা বলা যেতে পারে যে সারা দেশব্যাপী আমরা স্বেচ্ছায় রক্তদানটাকে আগাই নিব। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার, আমাদের এখানে বিশেষ একজন মানুষ আছে একদম শুরু থেকে, আমাদের রেড ক্রিসেন্টের ডিরেক্টর প্লাস সেক্রেটারি ছিলেন, জাকারিয়া ভাই। আহ ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জাকারিয়া ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া একদম শুরু থেকে এখন পর্যন্ত আছেন। জানি না, হয়তোবা এই মুহূর্তে নাই, কিন্তু উনি থাকলেও ওনার কাছে আমরা অনেক মূল্যবান কথা শুনতে পারতাম। রেড ক্রিসেন্ট, ব্লাড, সবকিছু নিয়ে, রেড ক্রিসেন্টের জন্ম, অনেক কিছু নিয়ে। এবং মজার ব্যাপার হলো ওনার হাত ধরে বাংলাদেশে অনেকগুলো রেড ক্রিসেন্টের ব্লাড ব্যাংকের জন্ম হয়েছে বিভিন্ন জেলায়। তো ওনাকে এখন সাথে পেলে আসলে ভালো হতো। ভাইয়া মনে হয় মিউট হয়ে কোথাও আছেন। ভাইয়া যদি আসেন, আবার আমরা একটু ওনার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো। যাই হোক, এখন আমাদের আরো কোনো কোশ্চেন যদি আমি একটু আহ প্রশ্ন করি, একটা দুইটা। আহ একটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ পেশেন্টের, স্যার বলেছেন অলরেডি, যে যার ওয়ার্সেল লাগবে বা কার ফিল্টার লাগবে সেটা আসলে এটা কেস বাই কেস ভ্যারি করে এবং ডাক্তারই বলে দিবেন। তো অনেক রোগী মনে করে যে কেউ যদি ওয়াশসেল নেয় তাহলে তার হয়তো ফিল্টার করতে হবে না, বা কেউ যদি ফিল্টার করে তার তাহলে ওয়াশসেল নিতে হবে না, যদি রিয়াকশন হয় সেসব রোগীদের জানি আমরা যে ওয়াশসেল লাগে বা ফিল্টার লাগে। তো অনেকের ধারণা যে দুটো একই কাজ করে। তো আমার প্রশ্নটা এরকম যে দুইটা কি আসলে একই কাজ করে, নাকি দুইটার ফিল্টারের এক কাজ আর ওয়াশসেলের আরেকটা কাজ? এটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। যখন ফিল্টার ছিল না তখন ওয়াশ করা হতো, আর এখন যেহেতু ফিল্টার আসছে, আমার মনে হয় যারা ফিল্টার ব্যবহার করবেন তাদের ওয়াশ করার দরকার নেই। ফিল্টার বলতে আমি বেড সাইড ফিল্টার, যেটা ব্লাড যে ব্যাগের লিকোসাইড, সাথে ওটা। হ্যাঁ, লিকোসাইড ডিপ্লেশন ফিল্টার যেটা। আচ্ছা, তো কেউ যদি কোনো রোগী ফিল্টার ইউজ করে তাহলে তার ওয়ার্সেলটা নেওয়ার দরকার নেই, সে প্যাক্সেল নিলেও হবে? হ্যাঁ। আচ্ছা।
আর আরেকটা বিষয়, এটা স্যার একটু আগে বলেছেন যে ইউনিটের বিষয়, ব্লাড আসলে এক ব্যাগ ব্লাড দিয়ে বোঝা যায় না যে এক ব্যাগ মানে কতটা। তা আমরা তো ইউজুয়ালি এভাবে বলি যে আমরা 1 ইউনিট ব্লাড নিয়েছি বা এরকম। কিন্তু যেটা আমি মানে কিছুটা পড়াশোনা করে জেনেছি যে আসলে যার যত এমএল ব্লাড দরকার, যে রোগীর তাকে আসলে তত এমএল দেওয়া উচিত। কিন্তু আমাদের দেশে কি এটা মেনটেন করা হয় কিনা, যেমন আমার হিমোগ্লোবিন বা আমার বয়স অনুযায়ী আমার আসলে কত এমএল ব্লাড দরকার, সেটা জেনে কি আমি নিতে পারবো কিনা, নাকি আমাকে আমি 1 ইউনিট ব্লাড মানে আমাকে 1 ইউনিট জাস্ট একটা ব্যাগ দেওয়া হবে, সেখানে এখন যত এমএল, এটা আসলে নির্দিষ্ট থাকে না যে ওখানে কত এমএল আছে, কখনো বেশি থাকে কখনো কম থাকে, আমি যেটা ব্লাড ব্যাগ ধরে বুঝতে পারি আর কি। তো এটা আসলে করা সম্ভব কিনা, না হলে মানে কি করা যায় এটা নিয়ে? প্রথমত আহ, ডাক্তারের সিদ্ধান্ত নিবেন হিমোগ্লোবিন বা সব পেশেন্ট একটা ফিজিক্যাল কন্ডিশনের উপর নির্ভর করে কত এমএল লাগবে। হ্যাঁ, প্যাক্সেল হোক বা হোল ব্লাড হোক, প্লাজমা যাই লাগুক না কেন। এবং আমাদের দায়িত্ব হলো এটা এক্সিকিউট করা। হ্যাঁ, হয়তো একটা রিকুইজিশন নিয়ে আসলো, একটা প্রেসক্রিপশন নিয়ে আসলো যে 1000 ml প্যাক্সেল লাগবে বা 2 ইউনিট প্যাক্সেল লাগবে, আমরা ওটাই ফলো করি। হ্যাঁ, এবং আমি হয়তো বিস্তারিত বলতে চাচ্ছি না। আমাদের দেশে প্রেক্ষাপট একসময় হয়তো বা এতটা ডেভেলপ করবে, তো এখন আসলে তোমাদের পক্ষে সম্ভব না। আর আমরা অতটা আধুনিক হয়ে পারিনি যে একটা ব্যাগে কতটুকু হিমোগ্লোবিন আছে। ইট ডিপেন্ডস অন ডোনার, ইট ডিপেন্ডস অন পেশেন্টস, অনেক প্যারামিটারের উপরে। শুধুমাত্র আমি যদি ব্যাগের ভিতরে মেজার করতে পারতাম কতটুকু হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, উই ক্যান ক্যালকুলেট যে এই ব্যাগের ভিতরে এতটুকু আছে, তোমার এতটুকু লাগবে, এর উপরে ভিত্তি করে 3 ব্যাগ 4 ব্যাগ লাগবে। কিন্তু আমরা তো দিতে পারছি না। তো হতাশ হওয়ার কিছু নেই। এতদিন ধরে তোমরা সবাই সুস্থ আছো, আরো 100 বছর সুস্থ থাকবে। তো ডোন্ট ডিসহার্টেন, বি হ্যাপি। হ্যাঁ, যে চলছে, স্মাইলিং চলতে থাকুক। জি, ধন্যবাদ স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন আনমিউট করে। ভাইয়া কিন্তু আমাদেরকে অনেকটা সময় দিয়ে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, তো অলরেডি প্রায় 9টা বেজে যাচ্ছে। তবে আমরা আমার ভালো লাগছে কি মুকুল, আমাদের আসলে আজকের মূল লক্ষ্য হলো যে বিশ্বাস করে যারা তোমাদের রক্ত দেয়, স্বেচ্ছায় দেয় বা তোমাদের ফোন করে আসলে দেয়, ওদের প্রতি ভালোবাসা বা ওদের সাথে একটা দোয়া করা। কারণ তারপরেও তো দিচ্ছে এরা, না দিলে কোথায় যেতাম, কি করতাম। স্যার, এবং সর্বোপরি আমি খুব অবাক হই কোভিড কালীন সময় আমরা যে ওই সময়তে মানে ওইখান থেকে এ পর্যন্ত বেঁচে আছি, এটা মানে সোজা কথা কিছু বলার নাই। তখন ডোনাররা কিভাবে আমাদেরকে ব্লাড দিয়েছে, আল্লাহ মানে আল্লাহ তাদেরকে স্পেশাল শক্তি দিয়েছে, নাহলে তো সম্ভব না ঘর থেকে বের হয়ে এসে ব্লাড দিয়ে যাওয়া ওই সময়টা। তো এই এবং তাদের আমরা প্রতি থ্যালাসেমিয়া পেশেন্ট কিন্তু বেঁচে আছি। আমরা মৃত্যুর খবর খুব কম শুনছি, যে ব্লাডের অভাবে আহ বোধহয় খুব কম শুনছি। তো আমাদের ডোনারদেরকে সত্যি সত্যি আবারও সালাম, আবারও কৃতজ্ঞতা, মানে বলার ভাষা নাই। এই জন্যই আমাদের আরো প্রোগ্রামটা সবসময় আমরা করে যাবো ইনশাল্লাহ। ডোনারদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ। আমরা প্রত্যেকটা পেশেন্ট, বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্ট, আমি জানি না হয়তোবা সার্জারির জন্য তারা সারা জীবনে 1 ব্যাগ ব্লাড কালেক্ট করেছে, হ্যাঁ অমুক তমুক, কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট যারা জন্ম থেকে এই পর্যন্ত বড় হওয়া মানে হলো কি ব্লাড। তো আমাদের ব্যাপারটা আলাদা, ডোনারদের প্রতি কৃতজ্ঞতার ব্যাপারটা আলাদা। আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমরা চেষ্টা করব সবসময় জানানোর তাদেরকে যে আমরা কৃতজ্ঞ। জানানোই সবকিছু না, এটা আসলে মন থেকে ব্যাপারটা তারা জানুক যে আমরা কৃতজ্ঞ। হ্যাঁ, তো এর সাথে শুধু রক্তদাতা না, রক্ত সংগঠক, সঙ্গে সংগঠন, সঙ্গে সংগঠনরা আমরা যারা রেড ক্রিসেন্ট বা অন্য যারা আছে এরা, এবং সরকার, ডেফিনেটলি ডেফিনেটলি বিভিন্ন এনজিও, সবার প্রতি ডেফিনেটলি ধন্যবাদ। ডেফিনেটলি
আচ্ছা বিশেষ করে আমরা হ্যাঁ যাদের উপর মানে রিলাই করি, রেড ক্রিসেন্ট হ্যাঁ কোয়ান্টাম এবং কয়েকটা প্রতিষ্ঠান, সবাইকে না, তাদেরকে স্পেশালি ধন্যবাদ সেটাই। জানাবো। এই আর আর কি রোগীদের ভাই। ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সবাই এই রক্তদাতা দিবসে আরেকটু যদি বলি যে ডোনার যখন রক্ত দিয়ে যাবে তাকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করা বাসায়, বাসায় পৌঁছানোর পর খবর নেওয়া যে ভালো আছে কিনা, কোনো সমস্যা হলো কিনা, সে ঠিক মতো পানিটা খেলো কিনা, এইরকম একটু খোঁজ খবর নেওয়া আমার মনে কিছু হয় খুব দেখতে জরুরি। হবে। মানে আমাদের কৃতজ্ঞতাটা আসলে ওভাবেও অনেকটা প্রকাশ হয় যদি আমরা ওইটা সবসময় এনশিওর করতে পারি। Right. হ্যাঁ, আমাদের দায়িত্বের শেষ নেই। তো যতদূর পারি আরো পালন করতে হবে দায়িত্বটুকুই আমাদের আজকের প্রত্যয় থাকুক। হ্যাঁ, যে আমাদের অনেক দায়িত্ব, আমরা যতদূর সম্ভব ডোনারদের প্রতি, তোমাদের প্রতি, সবার প্রতি দায়িত্ব পালন করতে চাই, আমরা আমাদের দুর্বলতা কাটাতে আপনাদের চাই। আপনাদের প্রতি আমাদের আরো অনেক বেশি এক্সপেকটেশন। আজকে কিন্তু আরো বেশি এক্সপেকটেশন গ্রো করলো, যেমন আমরা কিছু কিছু অ্যাডভাইস পেয়েছি যেগুলো আপনি মনে প্রাণে নিয়েছেন। আশা করি ভবিষ্যতে যেমন আইসিটি, যেমন প্রচার, এই জিনিসগুলো আপনার কাছ থেকে আমরা ভবিষ্যতে খুব দ্রুত আশা করব। তো ভাইয়া লাস্ট মুহূর্তে আমি আরেকবার একটু জাকারিয়া ভাইকে চাচ্ছিলাম, আপনি কি আছেন ভাইয়া? ভাইয়া মনে হয় নাই। কাজেই স্যার আপনি লাস্ট আমাদের প্রতি এবং ডোনারদের প্রতি কিছু বলেন, আমরা আজকে এখানে। আহ আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঈদের আগে শুক্রবারে এ ধরনের একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আশা করছি হ্যাঁ, এই ধরনের আমাদের যোগাযোগ, ইন্টারাকশন, আলোচনা থাকলে আমরা হয়তো বা একে অপর থেকে শিখতে পারি, আগাইতে পারি। তো আশা করছি ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান হবে এবং আমরা কিছু শিখবো, জানবো, আগাবো। তো আবারও সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ। স্যার আপনি ভালো থাকবেন। আর জি, অনেক আসসালামু ধন্যবাদ আলাইকুম। স্যার। এরপরেও আমাদের সকল অনুষ্ঠানে আপনাকে আমরা আমাদের পাশে সাথে চাই। থাকবেন। আর আপনার সব পরামর্শ আসলে রোগীদের জন্য অনেক উপকৃত হলাম, আমরা অনেক কিছু জানতে পারলাম নতুন, এবং আমরা ওটা মেনে চলার চেষ্টা করব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে এতটা সময় থাকার জন্য। অনেকটা সময় থাকার জন্য স্যার আবারও ধন্যবাদ। ওকে, জি, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ। জি আপা, আপনাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বাট আর বাকিদের আসলে ধন্যবাদ দেওয়া উচিত, বাদ দিতে পারতেছি না কারণ কেউ কোনো কথা বলে নাই। আল্লাহ হাফেজ, তাইলে আসসালামু আলাইকুম। মুকেশ ভাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। সুন্দর সুন্দর কিছু প্রশ্ন, সুন্দর আমি টিপস তো দেওয়ার প্রশ্ন জন্য। করতেই পারি না। আমার রাস্তার যে অবস্থা, মানে আমি রিক্সায় উঠতে পারি না, হাঁটতেও পারতেছি না, এরকম একটা অবস্থা। আমি পাঠাবো না, আমার রাস্তার অবস্থা নিউজ করে গেছে।